সেট করে ফেলতে পারবেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করতে হবে সিটি স্পেস দিয়ে আপনাকে কোড নাম্বারটি টাইপ করতে হবে, হুইচ ইজ 92125, এবং আপনাকে এসএমএসটি সেন্ড করে দিতে হবে 3123 নাম্বারে। ব্যাস, এই টিউনটি আপনার হয়ে যাবে। আমরা চলে যাব এখন ঘটনায়। আমাদের সাথে প্রথমেই যে ঘটনাটা আমি এখন দেখতে পাচ্ছি, যিনি ঘটনাটি লিখে পাঠিয়েছেন তিনি হচ্ছেন মেহেদি হাসান। তিনি থাকেন চান্দিনা, কুমিল্লাতে। তার মতো করেই বলছি, রাসেল ভাই, অনেক দিন থেকে ভূত এফএমে আসার অনেক ইচ্ছা ছিল, কিন্তু তা হয়ে ওঠেনি পড়াশোনা এবং পরিবারের নানা ঝামেলার কারণে। তাই মেইলে করে ঘটনা পাঠালাম। ভাই, আমি যে ঘটনাটা বলবো তা আজ থেকে ঠিক 1 বছর আগে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, এবং তা 2012 সালের লাস্টের দিকে। ঘটনার শুরু আমার দাদু বাড়িতে। আমার দাদুর বাড়ি কুমিল্লার চান্দিনার তুলাগাঁও নামক গ্রামে। ছোটবেলা থেকে আমার দাদু বাড়ি সম্পর্কে অনেক প্যারানরমাল ঘটনা আমার আব্বুর কাছ থেকে শুনতাম। মজা এবং ভয় দুটোই লাগতো। বলে রাখা ভালো, আমার বড় হয়ে ওঠা শহরে আমরা প্রায় 2 বছর পর দাদু বাড়ি বেড়াতে গেলাম। দাদু বাড়িতে যাবার পর আমার দাদু প্রথম দিনেই আমাকে আমাদের বাড়ির পেছনে পুকুরের পাড়ে একা একা যেতে মানা করেন। কিন্তু একদিন আমি আমার বন্ধুর সাথে ফোনে কথা বলতে বলতে পুকুর পাড়ে শিমুল গাছের নিচে চলে আসি। তখন শিমুল গাছ থেকে কিছু কাক ডাকাডাকি করছিল। তখন বিরক্ত হয়ে মাটি থেকে কিছু ঢিল ছুঁড়ে মারি তাদের দিকে। তখনও ধারণা করতে পারিনি যে কি বড় ভুল কাজটাই না করলাম। হঠাৎ তখন আমার মনে কেন জানি ভয় লাগলো এবং আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসলাম। সেই দিন রাতে আমি আমার ছোট ভাই একসাথে ঘুমাই, এবং সেই রাতে ভালোই ঠান্ডা পড়েছিল, কিন্তু কেন জানি আমার অনেক গরম লাগছিল। আমি তাড়াতাড়ি করে ফ্যান লাগাই, কিন্তু ফ্যান লাগানোর সাথে সাথে আমার ছোট ভাই ঘুম থেকে উঠে আমার সাথে রাগ করা শুরু করে। সে বলে, তুই ফ্যান লাগালা কেন? আজকে তো অনেক ঠান্ডা। তাই তার কথা চিন্তা করে ফ্যান অফ করে 11টার দিকে ঘুমিয়ে যাই। রাতের স্বপ্নে দেখি কিছু কাক অনেক চেঁচামেচি করছে এবং আমার দিকে চেঁচামেচি করে উড়ে আসছে। আর শিমুল গাছের নিচে দাঁড়িয়ে এক বিভৎস চেহারার বৃদ্ধা আমাকে বলছে, কাজটা তুই ভালো করলি না। তারপর থেকে এই একই স্বপ্ন প্রতিদিন দেখতে থাকি। বলে রাখা ভালো, আমি এর আগে কখনো প্যারানরমাল ঘটনার শিকার হইনি। কাকের এই রকম অদ্ভুত স্বপ্ন দেখার জন্য আমি আব্বু আম্মুকে আমার পড়াশোনার কথা বলে 10 দিনের জায়গায় 5 দিন থেকে শহরে চলে আসলাম। ভেবেছিলাম শহরে আসলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। আর আমার নিজের ওপর খুব রাগ হতে থাকে, এই ভেবে যে কি দরকার ছিল ঢিল মারার। কিন্তু শহরে এসে শুরু হয় আসল বিপত্তি, আর ঘটতে থাকে অনেক অশরীরী ঘটনা। শহরে আসার 2 দিন পর আমি আমার রুমে এক রাতে খাটে কম্বলের নিচে শুয়ে মোবাইলে গেম খেলছি। তখন রাত 12টার মতো বাজে, আর আমার কাছে হঠাৎ মনে হলো আমার দরজায় কেউ নখ দিয়ে আঁচড় কাটছে। কিন্তু প্রথমে ভেবেছিলাম এটা মনে হয় আমি ভুল শুনছি, কিন্তু কিছুক্ষণ পর আমার নখ দিয়ে আঁচড়ের শব্দ শুনতে পাই এবং আগের থেকে অনেক স্পষ্ট। তখন ভয় লাগতে থাকে, কারণ এটা আমার বাসার কেউ করবে না, কারণ তারা কখনো আমার সাথে এরকম দুষ্টুমি করে না। কিন্তু কিছুক্ষণ পর শব্দ বন্ধ থাকার পর আমার নখ দিয়ে আঁচড়ের শব্দ শুনতে পাই। এইবার সাহস করে উঠে পড়লাম দরজা খুলে দেখার জন্য কে শব্দ করে। আমার হাত পা সব ভয়ে কাঁপতে থাকে, তাও দরজা খুলি। দরজা খোলার সাথে সাথে কিছু বুঝে ওঠার আগেই আমার সামনে থেকে বিদ্যুৎ বেগে কি যেন চলে গেল। তখন ভয়ে তাড়াতাড়ি করে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ি। আর একদিন রাতের বেলায় আমি আমার রুমের দরজা ভালো করে লাগিয়ে দেই এবং অ্যাটাচ বাথরুমের লাইট বন্ধ করে শুয়ে পড়ি। রাতে হঠাৎ আমার ঘুম ভাঙে এবং আমি যখন আমার বাথরুমের দিকে তাকাই, তখন যা দেখি আমি কল্পনাও করতে পারিনি। দেখি একজন বৃদ্ধা মতো অবয়বের কি যেন একটা বের হয়ে গেল। আমি কে বলতেই তা আমার দিকে না তাকিয়ে অদৃশ্য হয়ে গেল। তারপর দিন সকালে আমার চোখ খুলতেই দেখি আম্মু কাঁদছে এবং আমাকে বলছে, বাবা, কাল রাতে কি হয়েছিল? তখন আমি বলি, তোমরা রুমে ঢুকলে কিভাবে? তারা বলে, আমি নাকি রাতে তারপর আব্বু নাকি দরজা ভেঙে রুমে ঢোকে এবং ঢুকে আমি অজ্ঞান হয়ে আছি এটা দেখতে পাই। তারপর তাদের কাছে জানতে পারি যে বাথরুমের লাইট নাকি অন ছিল। তাহলে আমার রুমে
কে ঢুকলো এবং কিভাবে ঢুকলো, কারণ দরজা তো বন্ধ ছিল, লাইট তো আমি বন্ধ করে ঘুমাই, তাহলে কেই বা আমার বাথরুমের লাইট অন করলো এবং ওই বৃদ্ধাই বা কে ছিল। তারপর আমি আমার সব কাহিনী আমার আব্বুকে বললে তিনি একজন হুজুর নিয়ে আসেন। হুজুর আমাকে দেখে বলেন দুইটা জিন আমার ক্ষতি করতে চেয়েছিল এবং তারা নাকি আমার পেছনে আমার দেশের বাড়ি থেকেই লেগে আছে। তারপর থেকে তিনি একটা তাবিজ দেন এবং আল্লাহর অশেষ রহমতে এখনো ভালো আছি এবং সুস্থ আছি। এরপর আর কোনো সমস্যা হয়নি। হাসান ভাই, ভালো লাগলে পড়ে শোনাবেন এবং ভবিষ্যতে সময় পেলে আমি আমার দাদির জীবনে ঘটে যাওয়া অনেকগুলো বাস্তব ঘটনা নিয়ে ভূত এফএমে হাজির হব ইনশাল্লাহ। আমরা অপেক্ষায় থাকলাম আপনার জন্য, মেহেদী হাসান, এবং আশা করছি যে খুব দ্রুতই আপনি সেই সুযোগ পাবেন এবং আমাদের মাঝে এসে হাজির হয়ে আপনি আপনার ঘটনাগুলো সব সরাসরি লিসনারদের সাথে শেয়ার করবেন। যাই হোক, অলরেডি আমি দেখতে পাচ্ছি বেশ কিছু SMS চলে এসেছে, সেই SMS গুলো আমি পড়ে ফেলতে চাই। আমাকে মিঠু SMS করেছেন এবং তিনি বলছেন যে আচ্ছা, ফাহিম আমাদেরকে SMS করেছেন টিলাগড় সিলেট থেকে, একা ঘর লাইট অফ করে তিনি ভূত এফএম শুনছেন। পাপ্পু আমাদের ভালুকা ময়মনসিং থেকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন আর কে রনি, এছাড়াও গোপীবাগ থেকে, আমাদের নাম পড়তে পারলাম না, নামটা একটু আগে লিখতে হবে। আমাদেরকে মাহাদি SMS করেছেন এবং তিনি লিখছেন ঘটনাটা গ্রেট ছিল। আমাদেরকে তানবীর SMS করেছেন এবং তার পরীক্ষা আজকে শেষ হয়েছে এবং তিনি ভূত এফএম শুনবেন সারা রাত। অবশ্য আমরা থাকবো না, তবে আপনি মানে পুরোটা শুনবেন সেটা বুঝতে পারছি। অনি চিটাগং থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি নয়ন, এবং তিনি বলছেন ফার্স্ট যে ঘটনাটা সেটা খুব ভালো লাগলো। কেয়া চিটাগং থেকে SMS করেছেন। আচ্ছা, তিনি এবং তার 4 বছরের মানে বেবি তারা একসঙ্গে ভূত এফএম শুনছেন। ওকে। তোফাজ্জল বনানী থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকে মনে হয় স্টোরিগুলো ভালো হবে, দেখা যাক কি হয়। মোস্তাক ঢাকা থেকে আমাদের SMS করেছেন। এছাড়া আমাদেরকে SMS করেছেন সবুজ, SMS করেছেন মারুফ, শিশির, বৈশাখী, মাসুক টাঙ্গাইল থেকে, হানিফা ঢাকা থেকে, সিয়াম উত্তরা থেকে, এথিকা আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে সামটাইমস সামথিং, আচ্ছা কিছু একটা তার মানে কিছু একটা ফিল করেন তিনি, যেটা খুব বেশি রকমের তার কাছে অনেক অন্যরকম লাগে, মনে হয় যে কিছু একটা ঘটছে, এরকম কিছু একটা তার SMS পড়ে বুঝতে পারলাম। ফারুক কল্যাণপুর থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে সুপ্ত, বিকেএসপি 9th ব্যাচ কালকে এক্সাম, সেটা তিনি লিখেছেন। আসাদুল আমাদের বলছেন যে ঘটনাটা তার কাছে ভালো লেগেছে। তাজ আমাদের SMS করেছেন কবির জিঞ্জিরা থেকে, SMS করেছেন আমাদেরকে নিয়ামুল নাসির, এছাড়াও আমাদের SMS করেছেন অরিন, আলিফ, আমির, ফারিয়া সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। চলে যাচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে এবং তিনিই তার নাম বলবেন এবং তার পরিচয় দেবেন, তারপরে আমরা শুনবো তার ঘটনা। প্লিজ আপনি আপনার নামটা এবং আপনার পরিচয় দিয়ে আপনার ঘটনাটা শুরু করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইশতি বলছি। আমি বিজনেস করি, ফটোগ্রাফিও করি। বেসিক্যালি ওয়েডিং মোমেন্টস আমার। ইশতি আহমেদ বলছি আমি। তো আমার ঘটনাটা ফরিদপুরের ঘটনা। এটা শুভারামপুরের বোটবাজারের ঘটনা। তো ফার্স্ট যে আমি ফরিদপুরে যখন গেলাম আমার এক ফ্রেন্ডের বিয়েতে, তো আমরা ওইখানে একটা ছেলে আসছিল। তো ওনার নাম সবাই বলতো যে জিন মোহাম্মদ। তো আমরা বেশি একটা পাত্তা দিতাম না, কখনোই পাত্তা দেইনি ছোটবেলা থেকেও। তো বিয়ে শেষ হওয়ার পরে, প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা বললাম যে কি বলে, আমরা চল যে একটু জিন মোহাম্মদের বাসায় ঘুরে আসি। ওকে, বেটার। সবাই আমরা গাড়ি নিয়ে গেলাম। তো তখন বাজে আমরা 11টার সময় গিয়েছি। তো অনেক লোক ছিল সেখানে। তো লোক থাকার পরে কারণে আমাদেরকে বললো যে ভিতরে যায় বললাম যে বলেন যে আমি আসছি, আমার নাম বলতে বললাম। তো ওইখান ভিতর থেকে খবর পাঠালো যে ভাইয়া আপনি একটু বসেন, আপনাদেরকে একটু বসতে হবে, অনেক লোক আছে। তো তখন বাজে রাত্র 1টার মতো। তো আমি ভিতরে ঢুকলাম। আসলে তখনও মজা করছিলাম যে কোনো একটা ফিলিংস ছিল না যে আসলে কি জিন কি, মানে আসলে তেমন একটা কোনো ফিলিংস ছিল না আমার। তো ঢোকার পরে যেটা দেখলাম, ছোট্ট একটা রুম, চারিপাশে কোরআনের আয়াত লেখা, সামনে একটা ছেলে বসে আছে, যে ছেলেটা আমি নামটা বলতে যাচ্ছি না। তো ওই বললো যে ভাই আপনারা বসেন। তো বসলাম আমরা।
আমি যেটা দেখলাম সেটা হলো ছোট্ট একটা টুলের মধ্যে আপনার একটা জায়নামাজ বিছানো। তো বললেন যে ভাইয়া ভয় পায়েন না, আর দাদাজান আসলে সালাম দিয়েন। ঠিক আছে, তখন আমরা ফান ভাবে নিচ্ছি বেসিক্যালি জিনিসটা। তো আমি কিছুক্ষণ যাওয়ার পর লাইট অফ করে দিলেন। তো ওই ভাই তো বললেন যে দাদাজান আসেন, দাদাজান আসেন, দাদাজান আসেন। 3 বার বলার পরে 4বারের বার একটা শব্দ হলো, ঠাক করে একটা শব্দ হলো। তো আমরা আমাদেরকে সবাই বললেন যে ভাই বললেন যে সালাম দেন। তো আমি সালাম দিলাম, আমরা সবাই আসসালামু আলাইকুম বললাম সবাই। তো সালাম দেওয়ার পরে উনি পুরা আমার আসলে মানুষ এইভাবে পুরা সালামের উত্তর মানে এরকম ভাবে নেয় না, কণ্ঠটা একটু ভারী অন্যরকম ছিল ওনার। তা তখনও আমি মজা করতেছি, আসলে মনে মনে মজা করছি যে আসলে কিছুই না। তা আমার পাশে যে আমার কাজিন ছিল সেও গিয়েছে। তো সে বলতেছে যে সে বলে যে তোমরা তোমরা কি কারণে আসছো, দাদাজান বলছে তোমরা কি কারণে আসছো। তো আমার যে কাজিন পাশে ছিল সে বলছে দাদাজান আসলে আমি তো একটা বিয়েতে আসছি এখানে, তো আমার বাসার কি অবস্থা, ঢাকা শহরে তো চুরি ডাকাতি অনেক বেড়ে গেছে, তো একটু দেখে আসবেন কিনা। বলছে ঠিক আছে তুমি বসো আমি আসতেছি। এই বলে উনি চলে গেলেন, একটা শব্দ হলো উনি চলে গেলেন। চলে যাওয়ার আমরা 1 মিনিট 2 মিনিট 3 মিনিট এরকম বসে আসি। বসার পরে হঠাৎ করে একটা শব্দ হলো, তো আমরা আবার সালাম দিলাম। সালাম দেওয়ার পর সাথে সাথে উনি আবার সালাম নিলেন। তো বললো যে হ্যাঁ আমি তোমার বাসায় গিয়েছিলাম, তো তোমার রুমের জানলাটা খোলা, সরি বারান্দাটা খোলা, এবং তোমার বারান্দায় তোমার নীল রঙের একটা গেঞ্জি ঝোলানো আছে, শুকায় গেছে এটা। তো আমার ওই কাজিন তখন কোনো কথা বললো না, চুপ করে আছে। তো ও চুপ করে কেন ছিল আমি তখনও বুঝি নাই। তো আমাকে জিজ্ঞেস করতেছে যে পরে আমাকে পরিচয় করায় দিল যে মাসুদ ভাইয়ের বড় ভাই আসছে, তো দাদাজান আপনার সাথে দেখা করতে আসছে। তো আমি সালাম দিলাম আবার। তো আমি সালাম দিলাম, উনি সালাম নিলেন। তো বললো যে কি খবর তোমার, কেমন আছো। মানে ভয়েসটা কেমন যেন একটু অন্যরকম। আমি আসলে একটু ডিফারেন্ট, এটা মানুষের গলা না, মানুষের গলা মানুষ যেভাবে কথা বলে আসলে সেরকম না এটা। তো আমি বললাম যে আমি কিছু পার্সোনাল কথা জিজ্ঞেস করলাম। তো উনি কিছু অ্যান্সার করলেন। তো অ্যান্সার করার পরে বললেন যে দেখি তোমার হাতটা দেখি আমি। তা আমি জাস্ট আমার কোলের উপরে মানে আমার কোলের উপরে হাতটা ছিল, তো আমি হাতটা একটু কেবল বাড়িয়েছি, হাতটা ধরে ফেলছে। আমার কাছে এই জিনিসটা বেশি অবাক লাগছে যে এত অন্ধকার একটা রুমে আমরা কেউ কাউকে দেখছি না, কিন্তু আমি হাতটা একটু বাড়ানোর সাথে সাথে সে আমার হাত ধরে ফেলছে। ইট ইজ কোয়াইট ইম্পসিবল একটা মানুষের পক্ষে এইভাবে হাত ধরা। তো উনি আমার হাতটা দেখলেন অনেকক্ষণ, দেখার পরে বললো যে কিছু সমস্যার কথা আমার বলেছিলাম আমি, এটা একটু একটু আমার পার্সোনাল। তো আমি সে আমাকে বললো, তো আমাকে কিছু সলিউশন দিলেন। তারপরে বললো দাদাজান আমি তখন আমি দুষ্টামি করছি, তখন আমার এরকম বিলিভ হচ্ছে না। তো আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি বললাম যে দাদাজান আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, আমি মজা করেই বলছি কথাটা। আচ্ছা ঠিক আছে তুমি একটু বসো আমি আসতেছি। তো বসো আসতেছি, ভালো কথা। তো আমরা ওরকম ওরকম 2-3 মিনিট গেছে। যাওয়ার পরে আমাকে আসলেন আবার, আমরা আবার সালাম দিতে বলছে, আমরা আবার সালাম দিলাম। তো আমাকে বললো তুমি হাতটা পাতো। তো আমি ওই সেম একই ঘটনা আবার রিপ্লাই হলো, সেটা হলো যে আমি একটু জাস্ট হাত বাড়াইছি, সে আমার হাতটা ধরে ফেললো এবং আমার হাতের মধ্যে একটা গাছের শিকড় দিল। গাছের শিকড় দিয়ে বললো যে এটা খাও। তা আমি মুখে দিলাম। মুখে দেওয়ার পরে যে ফিলটা অনুভব করলাম সেটা হলো যে এই শিকড়টা কেবলই মাত্র মাটি থেকে তুলে আনা হয়েছে, মানে যেটা মুখে দিলে মানে বোঝা যায় যে একটা মাটির যে গন্ধ, এটা মানে ধুয়ে আনা হয়েছে এবং ধোয়া জিনিসটা একদম ধোয়া, একদম মাটির যে গন্ধ আমি ফিল করলাম। তো সব বলবো যে তোমাদের কথা কি শেষ। আমি বললাম যে হ্যাঁ আমাদের কথা শেষ। তো বললো যে আচ্ছা ঠিক আছে, তোমাদের কি আর কোনো কোশ্চেন জিজ্ঞেস করার আছে। এইবার ঠিক এইভাবে বললো। তাই আমাকে বলছে যে তুমি কি করো। আমি বললাম দাদা জান আমি তো বিজনেস করি আর ফটোগ্রাফি করি। তো উনি ফটোগ্রাফি জিনিসটা এত সুন্দর করে উচ্চারণ করলেন, মানে ওই পাশে যে ছেলেটা ছিল যে যে ডাকেন তার মানে তার
কখনোই সম্ভব না উনি এত সুন্দর করে ফটোগ্রাফি উচ্চারণ করা। ইট ইজ টোটালি ডিফারেন্ট। মানে আমরা যেভাবে উচ্চারণ করি ঠিক সেভাবে উচ্চারণ করলেন। বললাম যে আমি কি ভালো করতে পারবো? হ্যাঁ, তুমি চেষ্টা করো, ভালো করতে পারবা, চেষ্টা করলে অনেক কিছু সম্ভব। তো আমাদের কথা শেষ হয়ে গিয়েছে। তো আমাকে বললেন যে তোমাদের আর কোনো কোশ্চেন নাই? জি না। তো আমরা কিছুক্ষণ চুপ করে বসে আছি। তো উনি আমাকে যেটা বললেন যে তোমরা কি আমার সাথে মজা করার জন্য আসছো? তখন আমি একটু ভয় পেয়ে গিয়েছি যে মজা করার জন্য আসি, কারণ এই কথাটা আমরা বাইরে বসে গল্প করতেছিলাম যে কিসের জিন কিসের কি। আমরা বাইরে বসে এই জিনিসটা গল্প করতেছি, আমি আর আমার কাজিন যে গিয়েছিলাম, তো আমরা বাইরে বসে গল্প করতেছিলাম আমরা যে ওই কথাটা যখন বলছে তখন আমি ভয় পেয়েছি আসলে, যে আসলেই যে জিন তো আছে, কোরআনে আছে যেহেতু জিন আছেই, কিন্তু আমি যে কখনো কোনো জিনের সাথে কথা বলবো এটা আমি কখনো বিলিভ করতে পারি নাই যে একটা জিনের সাথে আমি কথা বলবো। তো উনি বললেন যে বিশ্বাস করতে শিখো। তো উনি বলে এই কথাটা বললো যে ঠিক আছে। উনিও সালাম দিলেন, আমরা সালাম দিয়ে তো উনি ওই আমার যে ভাই ছিল উনি লাইট জ্বালিয়ে দিলেন। তো ঘরটা পুরো ঠান্ডা হয়েছিল, একদম ঠান্ডা, মানে অকল্পনীয় ঠান্ডা। মানে 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 আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, একটু অন্যরকম ছিল। মানে আমি বাইরে এসে রীতিমতো ভয় পাচ্ছিলাম। তা আমি আসলে এইটা আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স ছিল, আমার লাইফে আরো এক্সপেরিয়েন্স আছে। তো এইটা আমি আজকে ফার্স্ট বললাম। তো আমি জানি না আপনাদের কাছে ভালো লেগেছে কিনা। আপনাদেরকে থ্যাঙ্কস। অনেক ধন্যবাদ আপনাকে এই প্রথম ঘটনার জন্য, এবং আরো বেশ কিছু ঘটনা আছে যেটা উনি নিয়ে এসেছেন, এবং সেই ঘটনাগুলো অনেক 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 বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। সেই ঘটনাগুলো আমরা আবার আস্তে আস্তে শুনবো। এখন আপাতত যেটা করতে হবে, আমাদের আরো একজন গেস্ট রয়েছেন, তার কাছে আমরা যাব। তবে তারও আগে আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, এবং বিরতির পর আমরা এখনই ফিরে আসছি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Foot FM, haunted by Airtel. শুনছেন সব সময় রেডিও ফুর্তি ঘড়িতে সময় রাত 12:27। আমি রাসেল আছির সাথে, এবং চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আমাদের অতিথিরা আমাদের সঙ্গে রয়েছেন। আর একটা খবর আপনাদের এই মাঝখানে জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এয়ারটেল মানে বাজারদের সংখ্যা এখন 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে, এবং বাংলাদেশের সবচেয়ে বড় ফেসবুক কমিউনিটি এখন এয়ারটেল বাজ। আর সেই এখানে কন্টিনিউয়াসলি চলছে ইন্টারেস্টিং সব পোস্ট শেয়ার, এবং আপনি যদি চান তাহলে আপনিও সেখানে জয়েন করে ফেলতে পারেন। আমরা চলে যাব আবারও কিছু SMS এ। রাজীব আমাদের SMS করেছেন, এবং তিনি ময়মনসিং থেকে SMS করেছেন আমাদেরকে মণিশঙ্কর, এবং তিনি বলছেন যে ঘটনাগুলো তার কাছে ভালো লাগছে। ত্রিক আমাদের SMS করেছেন, আমাদের নোমান ভোলা থেকে SMS করেছেন, লিখেছেন রাসেল ভাই কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। আমাদেরকে এছাড়াও SMS করেছেন সুরভি, লিম্পা, যারা সহ আরো অনেকে যারা, এবং তারা বলছেন যে আজকের ঘটনাগুলি তার কাছে অসম লাগছে। বরিশাল থেকে SMS করেছেন মিম আমাদের SMS করেছেন শাকিল, স্কাইলার্ড থেকে ভূত এফএম জোস লিখেছেন আমাদেরকে, মাহাদি SMS করেছেন রায়হান SMS করেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি স্বপ্নিল SMS করেছেন, তিথি এবং আফিয়া। এছাড়া আমাদের SMS করেছেন আসির, SMS করেছেন MMH জাভেদ ঢাকা মোহাম্মদপুর থেকে আমাদেরকে সেরাও SMS করেছেন। দেখতে পাচ্ছি সালমান সাকিব বয়রা খুলনা থেকে, মাহবুব আমাদের SMS করেছেন আমাদেরকে সজীব বরিশাল থেকে, আমাদের শিপন SMS করেছেন গোপীবাগ থেকে, এছাড়াও আমাদের SMS করেছেন মিতু বংশাল থেকে, বাইজিদ আমাদের SMS করেছেন ঈশ্বরগঞ্জ থেকে, খুলনা থেকে আমাদের SMS করেছেন, নামটা প্রথমে লেখেননি সুতরাং পড়া গেল না। শাওন লিখেছেন আমাদেরকে SMS করেছেন আমাদেরকে প্রশান্ত পটুয়াখালী থেকে, এছাড়াও সাদিক আমাদের SMS
করেছেন আজিমপুর থেকে শোভন। এছাড়াও মিল্টন আমাদের SMS করেছেন নরসিংদী দাসপাড়া থেকে। আমাদেরকে সাইদ যশোর থেকে SMS করেছেন। অপু আমাদের চকবাজার থেকে SMS করেছেন। জিসান এবং অশ্রু, তারা হাজবেন্ড ওয়াইফ, মিরপুর 2 থাকেন, তারা আমাদের SMS করেছেন। আমির শাহিন ভুঁইয়া আমাদের SMS করেছেন। তপু সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় অতিথির কাছে। শুরুতে জেনে নেব আপনার নাম এবং তারপরে প্লিজ আপনার ঘটনাটা share করুন। আমি বিলাস, মিরপুর থেকে এসেছি। জি। তো আমি স্টুডেন্ট। তো চলে যাচ্ছি আমার ঘটনায়। তো যিনি আমাকে ঘটনাটা বলেছেন তার নামটা প্রকাশ করতে নিষেধ করেছেন, তো আমি করতেছি না। তো এটা হচ্ছে 1981 সালের। তো ওনার বিয়ে হয় 1981 সালে। তো প্রথম সন্তানের মা হন 1982 সালে। তো ওনার স্বামী ছিলেন ঠিকাদার প্লাস রাজনীতিবিদ। তখন তিনি ওই গ্রামে বিচার আচার বসলে তখন তিনি সালিশি করতেন। তো ওইখানে সালিশি করতে করতে শেষ হতে প্রায় রাত 11টা-12টা বাজতো। তো গ্রামে তখন ওইরকম ছিল না যে রাত 11টা-12টা পর্যন্ত মানুষ জেগে থাকবে। 7টা হলে গভীর রাত। তো একদিন রাত্রে তার স্বামী ডাক দিল যে বাইরে আসার জন্য। তো দরবার শেষ হয়েছে। তো উনি জানতেন না যে ওই দিন পূর্ণিমা রাত ছিল। তো উনি ওনার স্বামী মাটিতে মানে মাদুর উপরে বসে আছে বাইরে। হঠাৎ করে উনি খেয়াল করলো যে কিছু একটা উপর দিয়ে উড়ে গেল। তো উনি বুঝলো যে কিছু একটা উড়ে গেছে, কিন্তু কি উড়লো তা বুঝতে পারলেন না। তারপর থেকে তিনি কিছু বলতে পারবেন না। পরের দিন তার জ্ঞান ফিরলো। তো তিনি যা শুনলেন যে তারপর থেকে তার ওনার বিহেভটা একটু চেঞ্জ হয়ে যায়, যে আমি বাসায় যাব বা ওয়ার বিহেভ করতে থাকে। তো 3-4 দিন ভালো থাকে, সুস্থ। তো 4-5 দিন পরে তাদের উঠানে নারকেল গাছ আছে। তো উনি উঠানে বসে তরকারি কাটতেছিলেন। নারকেল গাছের দিকে তাকায় দেখেন একটা মেয়ে নারকেল গাছের উপরে বসে আছে। তো উনি তাকায় দেখতেছেন, শুধু তাকে আছেন, আই কন্টাক্ট হইতেছে। তো মেয়ের জামা কাপড় কিছু ছিল না গায়ে। তো মেয়ের চুল এত বড় ছিল যে তার জামা কাপড় প্রয়োজনে সারা শরীর লেগে আছে চুলে। আর মেয়েটা অনেক সুন্দর ছিল। তো নারকেল গাছটা ছিল পুকুরের পাশাপাশি। তো মেয়েটার বিহেভটা এমন ছিল যে ওনাকে দেখায় ইচ্ছা করে পুকুরে লাফ দিচ্ছে। তো পুকুরে লাফ দেওয়ার সাথে সাথে উনিও কিছু না ভেবে মেয়েটার পিছে পিছে গিয়ে লাফ দিচ্ছে। তারপর থেকে হঠাৎ করে আওয়াজ দিতেছে পানির। তো ওনার স্বামী আর ওনার ভাই ছিল যে, তো যা দেখে একজন মানুষ যদি খুব দ্রুত যদি ডুব দিয়ে উঠতেছে, নিঃশ্বাস নেওয়ার মতো সময় নেই, যেরকম হয় সেম ওইরকম হইতেছে। তো ওনারা বুঝলেন যে আসলে অশরীরী কিছু হইতেছে। তো এটা ঠিক দুপুর বেলা। তো ওনাকে নিয়ে আসেন। এইভাবে আবার কয়েকদিন ঠিক থাকে। এভাবে প্রতি একটা উইক পর পর এরকম একটা কোনো না কোনো সমস্যা হইতেছে। তিনি একদিন রাত্রে শুয়ে আসছে। তো হঠাৎ করে মনে হইতেছে বাইরে কেউ ডাকতেছে। তো উনি বাইরে যান। তো বাইরে কেউ নেই। এভাবে প্রায় হইতো যে ডাকতেছে বা এসে, তো উনি কিছু দেখতো না। তা বিশেষ করে ওই যে মেয়েটাকে দেখছিল, ওই মেয়েটা যখন তার কাছে আসতো তো উনি আর কোনো কিছু খেয়াল থাকতো না যে আশেপাশে কেউ আছে বা ওনার সাথে কেউ কথা বলতেছে। উনি কোনো পাত্তাই দিত না, শুধু মেয়েটার সাথে কথা বলতো। তো এভাবে চলে যায় 1985 সালে এসে পড়ে। তো ওনার ততক্ষণে 2টা বাচ্চা হয়ে যায়। তো ওনার শ্বশুরের অনেক সম্পত্তি ছিল, যার কারণে ওনার স্বামী চেয়েছিল যে একটু আলাদা হয়ে যেতে, কারণ এই বাড়িটা যেহেতু সমস্যা করতেছে ওনার ওয়াইফের। ওনারা নতুন একটা বাড়িতে আসেন। তো মজার ব্যাপার, ওনারা জানতো না যে এটা আসলে চিদাকলা ছিল এক সময়। তো ওইখানে বাড়ি করা হয়, বাড়িটা ছিল সম্পূর্ণ একা। তো বাড়িতে উঠে উনি, ওনার স্বামী, ওনার শাশুড়ি আর ওনার ননদ আর 2টা বাচ্চা তো আছেই ছোট ছোট। তো এভাবে কয়েকদিন ভালো থাকে, ঠিক আছে। তো উনি একদিন উঠানে বসে আছে। তো উপরে তাকায় এমনি সবাই বসে ছিল, উপরে সবাই কথা বলতেছে যে তাল গাছে নাকি আগুন জ্বলতেছে। তো উনি তাকায় দেখে তাল গাছে কোনো আগুন নেই, কিন্তু সবাই বলতেছে আগুন আছে। তো তাল গাছ হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু আগুন ধরার মতো প্লেস না, বা কেউ আগুন ধরাবেও না। আর আগুনটা ধরার মূলত মিথেন গ্যাসে। তো তাল গাছের উপর কিন্তু মিথেন গ্যাস জমার কোনো প্লেস না, যেটা শুষ্ক জায়গায় একটা মিথেন গ্যাস জমে। তো ওইখানে তো মিথেন গ্যাস জমার কোনো কথা না। সবাই আগুন দেখতো, কিন্তু উনি আগুন দেখতো না। তারপর থেকে শুরু হয় এই বাড়িতেও ওই মেয়েটা আসতো। তো একদিন ওনার মায়ের বেশি আসছিল। ওই দিন ঠিক ওনার স্বামী আর ওনার ভাই ঠিকই ছিল, সামনে উঠানে ছিল। উনি পিছনে উঠানে বসে ছিল। ওনার মা আসলো। মা এসে বলতেছিল যে মা, তোর নাকি শরীর খারাপ, চল আমাদের বাড়ি থেকে ঘুরে আসবি। তো উনিও চিন্তা করলো যে বাবার বাড়ি গেলে হয়তো বা ভালো লাগবে। তো উনিও চিন্তা ভাবনা বললো যে চলো। তো আগেকার সময় ওই 1981, 82, 85 সময় গ্রামের মেয়েরা ছিল স্বামীর উপরে নির্ভরশীল। বাপের বাড়িতে যেতে হলে শ্বশুর শাশুড়ি
স্বামী সবার অনুমতি নিতে হয়। তো উনি কোনো কিছু চিন্তা ভাবনা করলেন না, সাথে সাথে রাজি হইলো। ইভেন কোনো জামা কাপড় নিতে বোধ করলেন না। তো ওনার মা বললো যে সামনের গেট দিয়ে তো জামাই আছে, চল আমরা পিছে গেট দিয়ে যাই। তো ওনার মা ধার্মিক থাকার কারণে উনিও চিন্তা করলেন যাক। ঠিক এই সময় ওনার স্বামী উঠান থেকে দেখতেছে ওনার ওয়াইফ কার সাথে কথা বলতেছে, কিন্তু কার সাথে কথা বলতেছে এটা কেউ দেখতেছে না। বাট কারোর সাথে যে কথা বললে নর্মালি যেরকম বিয়ে হয় বা যেভাবে কথা বলে হাতটা নাড়ে সেম হইতেছে। তো ওনারা বুঝছে যে কোনো কিছু একটা সমস্যা হয়েছে। তো দেখতেছে উনি ল্যাংড়া ল্যাংড়া হাঁটতেছে। তখন বলছে যে হ্যাঁ এবার সমস্যাটা হয়েছে। তো ওনারা দৌড়ে যায়। তো ততক্ষণে ওনার হার্টের স্পিডটা অনেক বেশি হয়, ল্যাংড়া গেলে হার্টের স্পিড বেশি হয়। তো একটা মহিলাকে বা অল্প বয়সে তখন 18-19 বা 20-এর মতো ছিল বয়স, একটা মেয়েকে ধরে রাখা কিন্তু ব্যাপার না। কিন্তু তখন 2 জন মানুষ বা 3 জন মানুষ ওনাকে ধরে রাখা সম্ভব হইতেছিল না, আটকানো সম্ভব হইতেছিল না, ধরে রাখা তো দূরের কথা। এভাবে চলতে থাকে সপ্তাহ পর সপ্তাহ, দিনের পর দিন। একদিন ওনাকে পোস্ট ছিল। তো ওনার ভিতর থেকে যে মেয়েটা কথা বলতেছিল ওনার ভয়েস না অন্য ভয়েস, মানে বিহেভটা অন্যরকম, যে ওনার ভিতরে আরেকজন অশরীর কিছু একটা আছে। তো ওনার স্বামী একটু ভয় দেখানোর জন্য বললো যে ওকে ছেড়ে দে নাকি আগুন আনবো। তো মেয়েটা বলতেছে যে ঠাকুরদা আমরাও তো আগুন নিয়ে রান্না করি। তো উনি একটু ভয় পেয়ে যায়, মানে কি যে আমি একটু ভয় দেখাইতে আসলাম, সেখানে আমাকে আরো উপদেশ বলতেছে। তো উনি ঘর থেকে বাইর হয় যে একটা কবিরা জানার জন্য। তো উনি ওনার ভাইকে নিয়ে বের হয়। তো বের হওয়ার সময় মনে হইতেছিল খুব ঝড় তুফান হইতেছে। তো উনি পাত্তা না দিয়ে যাইতেছে, কারণ ওনার টার্গেট হয়েছে ওনার ওয়াইফ অসুস্থ। ওনার যেতে যেতে 3 রাস্তার মোড়ে আসলে দেখে একটা লোক দাঁড়ায় আছে। তো ওনার লোকটা বিয়ে এরকম যে ওনাদের তাকে আসছে যে ওনারা আসবে এই জন্য দাঁড়ায় আছে। তো ওনারা এসে বলে যে চলেন। তো উনি বলে যে কোথায়? তখন বলে চলেন, শুধু একটা কথাই চলেন, মানে খুব গম্ভীর ভাবে। তো ওনারা বুঝছে যে এটা আসলে মানুষ না, অশরীরী কিছুই। তো ওনার ভাই ভয়ে দৌড় দেয়। তো ওনার চিন্তা ছিল সর্বপ্রথম যে ওনার ওয়াইফ অসুস্থ, ওয়াইফকে পাশে দিতে হবে, কবিরাজ আনতে হবে। তো উনি পাত্তা নেই দেয়, সুরা পড়তে পড়তে সামনে আগে থাকেন। তো যত দূর যায় মাঝখানে মাঝখানে ওনাকে ওই লোকটাকে দেখতে পারে, শুধু একটা কথা চলেন চলেন। তো উনি পাত্তা না দিয়ে কবিরাজ আনেন। কবিরাজ আনতে আনতে এরকম অনেকবার হয়, অনেকবারই দেখে, কোনো পাত্তা না দিয়ে বাড়িতে আসে। তো ঠিক কবিরাজ যখন বাড়িতে ঢুকবে সবকিছু নর্মাল, বাইরে ঝড় তুফান বাতাস সবকিছু নর্মাল, ইভেন ওনার ওয়াইফ সাথে সাথে সুস্থ, নর্মালি কথা বলতেছে। এখন ওনার ওয়াইফ জানে ওনার কি হয়েছে। এরকম প্রায় হইতো। একদিন হঠাৎ করে দুপুর বেলায় পানিতে পড়ার আওয়াজ শুনলো সবাই। তো সবাই পুকুর কাছে দেখতেছে যে ওনার ওয়াইফ এরকম যেভাবে লাফ দিতেছে পুকুরের নিচে এইভাবে। তো ওনার স্বামী আর মামার ওনার ভাইরা নামলো। তো নাইমা ওনাকে ধরতে পারতেছে না, হঠাৎ করে ডুব দিল। পানি স্থির হইতেছে 2-3 মিনিট ডুব, কোথাও পেতেছে না। হঠাৎ করে দেখা দিতেছে পুকুর আরেক পার দিয়ে দাঁড়ায় আছে, লাফ দিয়ে উঠছে, ওদিকে দিতেছে আবার ডুব। 2-3 মিনিট পানি স্থির হয়ে যেতেছে পর্যন্ত উনি নাই, কোথাও নাই। হঠাৎ করে দেখে আরেক জায়গা দিয়ে উনি পুকুরের মাঝখানে যেভাবে দাঁড়াচ্ছে, তো মনে হচ্ছে কিছু একটা উপরে দাঁড়ায় আছে, কিন্তু পানির তো মাঝখানে গভীর থাকেই। তো এইভাবে চলতে থাকে। তো 90 দশকের শেষের দিকে ওনাকে ঢাকায় নিয়ে আসে, সেটেল হয়ে যায় ঢাকায়। তো এখান থেকে আস্তে আস্তে মুক্তি হতে থাকে। তো শেষের দিকে এসে 2003-4-এর দিকে আবার গ্রামে একই শুরু হয়। তো আমাদের এখানে ছিল চাঁদপুরের জোনপুরের হুজুর নামে একজন বিখ্যাত হুজুর ছিলেন, এটা অনেকেই চিনবেন। উনি একটা তাবিজ দেন। তো বলে তাবিজটার নিয়মটা বলে, যদি তাবিজটা ডুবে যায় তার মানে তাবিজটা কাজ করতেছে, যদি তাবিজটা বেঁচে থাকে তাহলে মানে তাবিজটা নষ্ট হয়ে গেছে। তো তাবিজটা 1 সপ্তাহের মতো ভালো ছিল, যে মানে উনি কিছু ফিল করতেছে না ভালো। আবার ওই মেয়েটাকে দেখা শুরু করছে, যে মেয়েটাকে দেখতো আগে। তো উনি একদিন পানিতে তাবিজটা রাখলো, দেখতেছে তাবিজটা ভাসতেছে। তো তাবিজটা খুলে মোমটম খুলে দেখে তাবিজে সাদা কাগজ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আপনার তো আরো কিছু আপনার বাবার রিলেটেড কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা শুনবো আস্তে আস্তে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আরো বেশ কিছু SMS আমাদের কাছে অলরেডি চলে এসছে। সাফওয়ান আমাদের SMS করছেন মুন্না SMS করছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি। এছাড়াও লিসিয়া, এছাড়াও আমাদেরকে সাইমুন SMS করেছেন আমাদেরকে এমডি রুবেল, এছাড়াও মিরপুর 10 থেকে আমাদের ওদিশা SMS করেছেন আমাদেরকে রাশা, exclusively on জামান আমাদের artharat.com. SMS করেছেন আদমজি থেকে। এছাড়াও আমাদের SMS করেছেন সিদ্ধিরগঞ্জ, আচ্ছা আমাদেরকে SMS করেছেন অশোক, আমাদেরকে SMS করেছেন মোহাম্মদ তানভীর জিনজিরা থেকে, আমাদের SMS করেছেন জামাল, SMS করেছেন আমাদেরকে মাহিম,
এছাড়াও জাকির আমাদের এসএমএস করেছেন সিলেট থেকে, ডলার আমাদেরকে এসএমএস করেছেন কামরাঙ্গি চর, আচ্ছা হ্যাঁ কামরাঙ্গি চর থেকে, শাকিল রাজ আমাদের এসএমএস করেছেন ঢাকা থেকে, এসএমএস করেছেন আমাদেরকে অনামিকা ময়মনসিং থেকে, ফাইম আহমেদ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে আনিশা আমাদের এসএমএস করেছে এবং তিনি বলছেন যে অসম লাগছে ভূত এফএম। আমাদেরকে রতন এসএমএস করেছেন রতন তমা উত্তরা থেকে, এছাড়া আমাদেরকে লাল এসএমএস করেছেন বিকেএসপি থেকে, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও ডিআরবি রুহুল, এছাড়া আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ সোহাগ, এসএমএস করেছেন আমাদেরকে বরিশা, এছাড়া আমাদেরকে রিপনা এসএমএস করেছেন আদনান, গোলাপ, কাব্য আমাদেরকে, এছাড়াও তিথি দত্ত, মঈন এসএমএস করেছেন ইমন, মমো, সাদ্দাম সহ আরো অনেকে। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনি যদি চান যে আপনার কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন সরাসরি ইমেইলের মাধ্যমে, তাহলে আপনি সরাসরি আমাদের ইমেল অ্যাড্রেসটি লিখে ফেলুন বা মনে রাখুন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhuthfm@radiofurti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জানা সবচাইতে ভয়ঙ্কর ঘটনাটি পাঠিয়ে দিন। আপনি যদি চান যে আপনি যদি মনে করেন যে আপনি সরাসরি স্টুডিওতে আসবেন তাহলে সেটাও শুরুতে উল্লেখ করুন। আপনি যদি মনে করেন যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাবো তাহলে সেটাও উল্লেখ করুন। এবং যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আপনি আপনার জীবনের ঘটনাগুলো আমাদের কাছে সরাসরি আপনি অডিও ফাইল অর্থাৎ অডিও ক্লিপ অর্থাৎ আপনি আপনার মোবাইল বা যে কোনো ডিভাইস দিয়ে রেকর্ড করে সেটি আমাদেরকে পাঠিয়ে দিন। যাই হোক, আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার, এবং তার ধানমন্ডিতেও একটা ঘটনা রয়েছে। আমরা তো ধানমন্ডি ঘটনাটা এখন শুনবো, তাই না? জি রাইট। আচ্ছা, আমরা ধরেন নামটা আপনারা আরো একবার জেনে নিতে হবে, সবার কাছে সবাইকে জানিয়ে দিতে হবে, যেহেতু আমাদের এখানে কেউ দেখতে পাচ্ছে না আমাদেরকে, সুতরাং নাম প্লিজ। আসসালামু আলাইকুম, ওয়ান্স এগেন ইশতি বলছি। আচ্ছা, আমি তখন পড়াশোনা মোটামুটি শেষ করেছি। আমি সনটা উল্লেখ করছি না। তো তখন ফটোগ্রাফি কেবল স্টার্ট করেছি আমি। তা আমি তখন ধানমন্ডিতে থাকি। রোড নাম্বারটা বলছি ওল্ড 28, নিউ 15, খান অ্যাপার্টমেন্টস, হাউস নাম্বার 13। 13 রিয়েলি আনলাকি। আসলে সেটা আমি বুঝি নাই, আমি অনেকদিন পরে আমি জিনিসটা টের পেয়েছি। তো আমরা ওই বাসায় উঠলাম, ওঠার পরে তো আমাদের ওই বাসাটা ছিল অনেক বড়, মানে আমরা বাসার মানুষ ছিলাম মাত্র 4 জন, আর কাজের মেয়ে 2টা সহ টোটাল 6 জন। সো আমি সারাদিনই ব্যস্ত থাকতাম। তখন নতুন ফটোগ্রাফি স্টার্ট করেছি, পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকতাম, বন্ধু বান্ধব ছিল অনেক। তো আমাদের বাসাটা প্রায় 2600 স্কোয়ার ফিটের মতো, মানে অনেক বড় বাসা এক কথায়। তো আমার রুমটা ছিল একদম কোনার রুমে। তো আমি একদিন রাত্রেবেলা এক ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে হঠাৎ তন্দ্রার মতো লেগে আসছে, আমার চোখ লেগে আসছে। তো আপনার তখন হঠাৎ করে চোখ খুলে দেখলাম যে আমার পায়ের কাছে সাদা রঙের কাপড় পরা, জাস্ট ডিম, মানে আমার টাচ ল্যাম্পে আমি যেটা দেখতে পেলাম সেটা হলো যে সাদা রঙের একটা কাপড় পরা, মানে একটা মেয়ের মতো মানে অবয়ব দেখলাম আমি। তো আমি সেটা তখন আমি তেমন ভালো করে খেয়াল করিনি, আমার কাছে মনে করলাম যে এটা হ্যালোসিনেশন, চোখের ভুল হতে পারে। তো সেকেন্ড টাইম আমার মানে ব্রেনে এটা মানে কেমন ক্লিক করছিল যে এটা কি দেখলাম আমি। তো আমি আবার চোখ খুললাম, তখন আমি যেটা দেখলাম সেটা হলো যে তখন একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করলাম, সেটা ছিল যে মেয়েটার চেহারার বর্ণনা দিচ্ছি আমি। একদম সাদা রঙের একটা ধবধবা শাড়ি পরা, আপনার চোখ দুটা মনে যেন বের হয়ে আসছে, চুলগুলা এলোমেলো, হালকা ডিম আলোতে আমি যেটা দেখতে পাচ্ছিলাম চুলগুলা এলোমেলো, এবং বাতাসে আমার ফ্যান চলছিল ঘরে, ফ্যানের মেয়েটার চুলটা উঠছে। তখন আমার কাছে মনে হয়েছে যে এটা আমার চোখের ভুল। তো কিছুক্ষণ পরে যেটা ফিল করলাম সেটা হলো যে কে যেন আমার গলা চেপে ধরছে। গলা চেপে যখন ধরছে আমি তখন মানে রীতিমতো আমি মানে খুব চেষ্টা করছিলাম আপনার ছুটার জন্য, খুবই চেষ্টা করছিলাম ছুটার জন্য, খুবই মানে আমার দম বন্ধ হয়ে আসতেছিল, আমি ঘেমে গেছি প্রায়। তো ঘেমে যাওয়ার পরে আমি যখন মানে গলা চেপে ধরছে তখন আমার দম বন্ধ হয়ে আসছিলাম, তখন জোরে ছোটার চেষ্টা করছিলাম। তো একটা পর্যায়ে আমি ছুটে গিয়েছি, আমি একদম লাফ দিয়ে উঠে বসে
তো আপনার দেখলাম যে মানে আমি হাঁপাচ্ছি, মানে অস্থির হয়ে গিয়েছে আমি আমি মানে কেমন যেন অস্থির লাগতেছিল আমার কাছে। ফ্যান চলছে ফুল স্পিডে, শীতের মানে ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা, তারপরও ঘামছিলাম আমি। তো আপনার তখন আমি ঘড়িতে দেখলাম যে প্রায় 3:15 কি 3:20 মতো বাজে। তো আপনার যেটা হলো, আমি একটু রিল্যাক্স হওয়ার জন্য আমি আমার পাশে সিগারেট মানে খাওয়ার ঠিক না, তো আমি স্মোক করার জন্য আমি একটা সিগারেট নিয়ে আমি একটা সিগারেট ধরাবো। তো ঘটনাটা হয়তো এখানেই শেষ হয়ে যেতে পারতো। আসলে আমি এটা আনএক্সপেক্টিং ছিল, যেটা দেখেছি সেটা হলো যে আমি পর্দা যাতে ঘরে তো সিগারেট খেলে স্মোক করলে ধোঁয়ায় ভরে যেত, তো আমি জানলাটার পর্দা সরিয়ে জানলাটা খুলছি, আমার ইয়াটা সিগারেটটা মুখে দেওয়া ছিল। তো দেখলাম যে মেয়েটাকে আমি দেখছি এতক্ষণ, মানে কল্পনা, মানে আমার কাছে যেটা মনে হয়েছে যেটা কল্পনা, সেটা যেটা বাস্তবে আমি ওইভাবে মানে সজ্ঞানে দেখবো এটা আমি কখনো কল্পনাও করিনি। দেখলাম যে মেয়েটার মাথা নিচে, পাটা উপরে, সানসেটের সাইডে ছিল, আপনার চুলটা মানে উঠছে, আমার দিকে বিভৎসভাবে তাকিয়ে আছে। আমি জাস্ট এক লাফে খাট থেকে নেমে দরজা দিয়ে চিৎকার করে বের হয়ে গেছি আমি ওইখানে। মানে আমি আব্বাকে যা বললাম যে আমি এরকম ভয় পেয়েছি, বলে যে না, আব্বু বললো যে এটা নর্মাল হতে পারে, এটা তোমার মানে সারাদিন উল্টা পাল্টা মুভি দেখো, এটা হতে পারে। তো সে মানে কাটিয়ে গেল। আমি একদিন ওই বাসায়, তার কিছুদিন পরের ঘটনা, তো ওই বাসায় বসে এসে আমি আসলে জিনিসটা তখনও গুরুত্ব দিতাম না। তো আম্মা নামাজ পড়তে বলছে, আমি তখন ওই নতুন নতুন ইন্টারনেট আসছে, আমরা ওই TNT ফোন দিয়ে কানেক্ট করতাম, কানেক্ট করে আমরা ইন্টারনেটে বসতাম। আম্মা এসে বললো যে তুমি কি আমার রুমে আসছিলা? তা আম্মা নামাজ পড়তে দাঁড়িয়েছিল বেশি। না মা, আমি তো তোমার রুমে আসিনি। তো এরকম আম্মা প্রায়ই দেখতো যে কে যেন হামাগুড়ি দিয়ে হাঁটছে। ওই বাসাটা এখন আমার কাজিন যারা আছে তারা আমেরিকাতে থাকে, তো তারা ওই ওই বাসায় আমার যে ফুপা ছিলেন, তো উনি মাঝে মধ্যে আসেন আবার চলে যান। ওই বাসায় এখন কেউ থাকে না। অনেক আমরা ওই বাসা থেকে চলে আসছি। ওই বাসা থেকে চলে আসার পরে আমি আর এরকম প্রবলেমে পড়িনি। ও ফার্স্ট ঘটনা যেটা বলেছিলাম, তা আমি দাদাজানের যে ঘটনাটা বলেছিলাম সেটা হলো যে আমি যখন ওনার কাছে বললাম যে আমি মাঝে মধ্যে একটু সিক থাকি, তো উনি আমাকে বলল যে তোমার চিন্তা করার কারণ নাই, আমি তোমাকে যে মাঝে মধ্যে দেখে আসবো। তো আমি ঢাকায় আসার পরে যে জিনিসটা ফিল করেছি, আমি ঠিক 10টা থেকে 11 থেকে 12টার মধ্যে মানে খুব সুন্দর একটা আতরের স্মেল পেতাম। এটা আমার কাছে জিনিসটা মানে অন্যরকম লেগেছে, যে আমি যতদিন যাওয়া আসা করেছি ওনার কাছে, আমি তারপরেও অনেকবার গিয়েছি ওনার কাছে, ওনার সাথে কথা হয়েছে, প্রায় যাতায়াত করতো, গেলেই বলতো, মানে আমাকে সে খুব মানে গেলে জিজ্ঞেস করে, মানে যখন লাস্ট অনেকদিন আমি যাই না ফরিদপুরে, তো গেলে আমাকে উনি মানে ওনার নাম আসলে কি একটা মানুষের নাম মনে রাখা মানে সম্ভব না, মানে এতদিন পরে একটা মানুষের নাম মনে রাখা সম্ভব না। উনি আমাকে ঢোকার পরেই, জাস্ট সালাম দেওয়ার পরেই, মানে আমি যে লাস্ট টাইম যেবার গিয়েছিলাম, সালাম দেওয়ার পরেই জিজ্ঞেস করেছে যে কি খবর, কেমন আছো তুমি, তোমার শরীরটা কি ভালো? তা আমি আসলে কি বলবো, আর আসলে আমার ওনার সম্বন্ধে তখন আর বিরূপ ধারণা করার মতো মানে কোনো আমার কাছে কিছু নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। ঘড়িতে সময় রাত 12:48। শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমার কাছে বেশ কিছু SMS রয়েছে। আমি দেখতে পাচ্ছি আমাকে সামি SMS করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি MK ইফাজ এছাড়াও SMS করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি সোহাগ, সুমন আহমেদ আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন। আচ্ছা, তিনি চট্টগ্রাম থেকে SMS করেছেন এবং তার খুব ভয় করছে সেটা তিনি জানিয়েছেন। মিতু সিলেট থেকে আমাদের SMS করেছেন। শোভা SMS করেছেন শিপন ফরিদপুর থেকে। এছাড়াও সঞ্জয় নয়ন আমাদের SMS করেছেন আমাদেরকে। দেখতে পাচ্ছি জিহান মিরপুর 10 থেকে। অমিও আমাদের SMS করেছেন। সোহেল SMS করেছেন আমাদেরকে। এছাড়াও তানিন SMS করেছেন আমাদেরকে। বিবাক
রিশা আমাদের SMS করেছেন মিরপুর থেকে, এবং তিনি বলছেন যে ট্রু, আমার প্যারেন্টসও সেখানে গিয়েছিল, ইভেন আমিও সেখানে গিয়েছিলাম আমার কিছু প্রবলেমের কারণে। আচ্ছা, এটা তার মানে আপনার কোন রিলেটিভ হবে? যে আচ্ছা আমার কাজিন। আচ্ছা আচ্ছা, তার মানে তারাও এখানে গিয়েছিলেন এবং তারাও এটা ফেস করেছেন, যেটা SMS এ দেখতে পাচ্ছি আর কি। ওকে, কাব্য মানে ওনারা কি নিজেরা ফেস করেছেন, না ওরা ওখানে যে দেখেছিলেন, মানে না, জেনেছেন পরে? বেসিক্যালি আমার সাথে গিয়েছিল। তা আমার সাথে যে তো মনে করেন যে আমার সাথে যে আমি ওনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি, ওনারা অনেকক্ষণ কথা বলেছেন, অনেক আচ্ছা। প্রবলেম নিয়ে কথা বলেছেন ওনার সাথে অনেক সময়, কারণ ওই দিন অন্য আরেকজনের আসার কথা ছিল। তো লাকিলি আমরা আমার এক বড় ভাইয়ের বিয়েতে গিয়েছিলাম। তো ওই দিন আমি নিয়ে গিয়েছিলাম, ওনার প্রবলেম ছিল কিছু, এই কারণে আমি নিয়ে গিয়েছিলাম সবাইকে। তো ওনারা মাশাআল্লাহ অনেক কথা বলেছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা এছাড়াও দেখতে পাচ্ছি বাপ্পি মগবাজার থেকে আমাদের SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। তাজুল, এছাড়াও আমির SMS করেছেন আমাদের আবরার, আমাদেরকে মানিক SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন তানভীর, SMS করেছেন ত্রিনা ময়মনসিং থেকে। এছাড়া রুম্পা আমাদের SMS করেছেন মোয়াজ্জেম উত্তরা থেকে। এছাড়া SMS করেছেন জাহিদ, SMS করেছেন আমাদেরকে ফরাজি জাহিদ বাড্ডা থেকে। আমাদের SMS করেছেন তানভীর, আমাদের সাইদ যশোর থেকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। একটার পর একটা দারুণ সব ঘটনা নিয়ে আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো, সে বিষয়ে কথা দিচ্ছি। কিন্তু এখন যেটা করতে হবে, একটা ছোট্ট ব্রেক নিতে হবে। আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। তার আগে যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি আমাদের ইমেল করে ঘটনা পাঠানোর অ্যাড্রেসটি। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে জানা সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন এখনই। চলে যাচ্ছি ব্রেকে। স্টে টিউনড টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Hood FM, haunted by Airtel. রাসেল ভাই নিশ্চয়ই ভালো আছেন, তার কারণ আপনি সবসময় ভালোর দলে। ভূত এফএম এর জন্য দীর্ঘদিন ধরেই ভেবেছিলাম আমার এই কাহিনীটা আপনাদের কাছে পৌঁছে দেবো, কিন্তু বহু দূরে থাকার কারণে সেটা হয়ে ওঠেনি এবং বিভিন্ন ব্যস্ততাও এর মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমি আজকে আপনাদের সঙ্গে যে ঘটনাটা শেয়ার করতে চলেছি, এটা আমার শ্বশুর মশাই, এবং ঘটনাটি 1985-86 সাল নাগাদ। তখন আমার শ্বশুর মশাই মালদায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিল, এবং যেহেতু তিনি হাঁপানি রোগী ছিলেন, ফলে মাঝে মাঝেই এমন পরিস্থিতি তৈরি হতো যখন তাকে হাসপাতালে দীর্ঘদিন ভর্তি থাকতে হতো। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে আমাদের আদি দেশ কিন্তু পূর্ববঙ্গ, এবং তিনি দীর্ঘদিন পূর্ববঙ্গ থেকে চলে আসার পরেও দেশের প্রতি তার সেই টানও থেকে গিয়েছিল, এবং তিনি কিন্তু ভূত প্রেত এইসব বিষয়ে খুব একটা না হলেও মোটামুটি বিশ্বাসী ছিলেন। তো এই দিনকার ঘটনা, সেদিন ওনার অবস্থা বেশ কিছুটা খারাপ হয়েছে, বাড়ির লোকজন সবাই একটু চিন্তিত ছিল। তো এরকম পরিস্থিতিতে মাঝরাত্রে উনি যেটা দেখলেন, এটা দেখার জন্য উনি একেবারেই তৈরি ছিলেন না। ওনার মনে হলো যে ওনার ঘরের মধ্যে ওনার বিছানার পাশে প্রায় 6 ফুট লম্বা একটি মানুষ দাঁড়িয়ে আছে, এবং তার সঙ্গে আরো 1-2 লোক রয়েছে। তো তিনি দেখে খুব একটা অন্যরকম কিছু ভাবেননি, ভেবেছেন হয়তো পাশের রোগীর আত্মীয় স্বজন কেউ এসেছে আর কি। কিন্তু যেহেতু রাত বেশ গভীর এবং উনি নিজেও যথেষ্ট অসুস্থ, ফলে উনি আবার চোখ বন্ধ করে নিজে বিশ্রাম নিতে থাকেন। কিন্তু হঠাৎ ওনার মনে হয় যে দুপাশ থেকে দুটি লোক
তাকে পাঁজা তোলা করে বিছানা থেকে তুলে ফেলেছে এবং যখন তুলে ফেলেছে তখন তিনি বুঝতে পারেন যে তাকে কোথাও নিয়ে যাওয়ার জন্য আর কি তারা ওই যে লোক দুটি দাঁড়িয়েছিল তারাই আসলে ওনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে আর কি। এবং প্রচন্ড ভয় পেয়ে চিৎকার করে তিনি একটু অজ্ঞানের মতো হয়ে যান এবং তিনি অনুভব করেন যে তাকে ওই বিছানার উপরে ছুঁড়ে দিয়ে যারা ছিল তারা চলে যায় আর কি। এবং সেই রাতটা প্রচন্ড ভয়ের মধ্যে কাটান এবং তার চিৎকারে চারপাশ থেকে নার্স এবং অন্যান্যরা দৌড়ে আসে এবং যেহেতু সরকারি কর্মকর্তা ফলে লোকজন দৌড়ে এসে তার খবরাখবর নেয় এবং সেই রাত্রির মতো তার কেবিনে নার্স এবং অন্যান্যদের মোতায়েন করা হয়। যার সে রাতে আর কোনো ঘটনা ঘটেনি, কিন্তু পরদিন সকালবেলা ওনার ঠিক পাশের বেডে যে মুমূর্ষু রোগীটি ছিল তার কিন্তু ভোর রাতেই মৃত্যু হয় এবং তার একটা যে কোনো কারণে হোক তার মনের মধ্যে এরকম একটা ধারণা তৈরি হয়েছিল যে যারা এসেছিল তারা আসলে হিন্দু ধর্ম অনুযায়ী আমরা যেটাকে বলি যমদূত বা এই জাতীয় কিছু, তারা ওনাকেই নিতে এসেছিল এবং যে কোনো কারণেই হোক, ওনার চিৎকারের কারণেই হোক বা ওনার হিন্দু ধর্ম অনুযায়ী কর্মফল বা নির্দিষ্ট মেয়াদ শেষ না হওয়ার কারণেই হোক ওনাকে ছেড়ে দিয়ে চলে যায়। এবং যেহেতু তারা এসেছিল এবং ওই পাশের মুমূর্ষু রোগীটি ছিল ফলে তাকেই তারা নিয়ে যায় আর কি। তো আমার শ্বশুরমশাই এখনো বেঁচে আছেন এবং তার মধ্যে বেশ কিছুটা এই ঘটনার পরে এই ঘটনাটি তিনি বহুবার বহুজনের সঙ্গে শেয়ার করেছেন, অনেকে বিশ্বাস করেছেন অনেকে করেননি এবং এখনো পর্যন্ত তার মধ্যে কিন্তু কিছুটা অস্বাভাবিকতা আছে। যেমন তিনি একবার এই 13টা ঘুমের ওষুধ খেয়ে ফেলেন এবং 13টা ঘুমের ওষুধ খেয়ে ফেলার পরেও কিন্তু তার বিশেষ কিছু হয়নি এবং তার মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা এরকম আছে যে যেহেতু যমদূতেরা তাকে একবার দেখে গেছে বা একবার স্পর্শ করে গেছে, খুব চট করে তার কোনো কিছু হওয়ার নয় বা ইত্যাদি। এবং উনি ওনার জীবনে এই ধরনের, আমার পরিবারে আসলে আমার নিজের পরিবারে ওই ধরনের ঘটনা অনেক আছে এবং শুধু আমার শ্বশুরমশাই নন, আমার মা এবং আমরা ব্যক্তিগতভাবেও আমাদের যে বাড়িটিতে আমরা বর্তমানে কলকাতায় বাস করি সেই বাড়িটিতেও বহু ঘটনা আমরা দেখেছি, এগুলোর কোনো ব্যাখ্যা আজ অব্দি মেলেনি। শুধু আমরা দেখেছি তাই নয়, আমাদের বাড়ির আশপাশে বহু লোকজন বা আমার বাবার সহকর্মী যারা আমাদের বাড়িতে এসেছিলেন তারাও দেখেছেন। তো এই ঘটনাগুলো আমাদের মনের মধ্যে ছিল এবং যেহেতু আমার শ্বশুরমশাই এখনো বেঁচে আছেন, আমাদের মনে হয়েছে যে ঘটনাটি হয়তো আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলে কারো কারো ভালো লাগতেও পারে, সেই জন্য এটি আপনাদের পাঠালাম। আপনারা সকলে ভালো থাকবেন। আমি রুট এফএম এর অত্যন্ত একনিষ্ঠ শ্রোতা। ধন্যবাদ। Hot FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। ঘড়িতে সময় রাত 1টা। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে আজকের অতিথিরা এবং আপনারা সবাই। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। আশা করছি যে আমরা যে ঘটনাগুলো আজকে উপস্থাপন করছি আপনাদের সামনে সেই ঘটনাগুলো আপনাদের ভালো লাগছে এবং আপনারা SMS এর মাধ্যমে সেটা জানিয়েও দিচ্ছেন। এবং কোন ঘটনা আপনাদের বেশি ভালো লাগছে, কার ঘটনা ভালো লাগছে সেটাও আপনারা SMS এর মাধ্যমে জানাচ্ছেন এবং আমরা চেষ্টা করব যে এই ধরনের ঘটনা আরো বেশি আপনাদের উপহার দিতে। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। তবে তার আগে জানিয়ে দিই কিছু নিয়ম কানুন। আমাদের সাথে যদি কমিউনিকেট করতে চান তাহলে আমাদের SMS করতে পারেন এবং SMS করার নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI, ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আপনারা যদি ইমেল করে আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনাটি লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। যদি আপনি স্টুডিওতে আসতে চান তাহলে সেটা আপনি উল্লেখ করুন ইমেইলের শুরুতেই যে আপনি স্টুডিওতে আসতে চান। আপনি যদি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাবো সেটাও আপনি উল্লেখ করুন। আর আপনি যদি দেশের বাইরে অবস্থান করেন এই মুহূর্তে তাহলে আপনি আপনার ঘটনাটি আমাদের কাছে রেকর্ড করে, সরাসরি রেকর্ড করে পাঠিয়ে দিন। আমরা সেই ঘটনাটি যদি সিলেক্টেড হয় ডেফিনেটলি আমরা সেটা প্লে করবো। একটু আগেও যেমন ইন্ডিয়া থেকে পাঠানো একটা ঘটনা আমরা প্লে করেছি। আর সেই সাথে
আরো একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ঘটনাগুলো অলরেডি ভূত এফএমে কেউ বলে গেছেন বা যে ঘটনাগুলো অলরেডি প্রচার হয়ে গেছে সেই ধরনের ঘটনা না পাঠানোই ভালো। যেগুলো অলরেডি মানুষ শুনে ফেলেছেন বা শুনলেই বুঝে ফেলেন যে হ্যাঁ এটা তো শুনেছি আমরা, এরপরে এইটা ঘটবে, এই 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 ঘটনাগুলো না পাঠানোই আমার মনে হয় ভালো। যাই হোক, আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। তবে তার আগে আরো একটা জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে আপনি যদি আনফর্চুনেটলি আমাদের এপিসোডটি মিস করে ফেলেন তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে সেক্ষেত্রে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করুন 4040, সিলেক্ট করুন চ্যানেল 22, তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান চাইলেই সেটা কিন্তু আপনি শুনে ফেলতে পারবেন। আর আপনি যদি ভূত এফএম টিউনটি কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করে ফেলতে চান তাহলে আপনাকে কোড নাম্বারটি মনে রাখতে হবে। দ্য কোড নাম্বার ইজ 92125 এবং আপনি জাস্ট SMS করেই সেটা কনফার্ম করতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে আপনি টাইপ করুন কোড নাম্বারটি 92125 এবং আপনার সেই SMS-টি পাঠিয়ে দিন আপনি 3123 নাম্বারে, বাস এই টিউনটি আপনার হয়ে যাবে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, জেনে নেব তার নাম এবং পরিচয়। হ্যালো লিসনার্স, আই এম পলাশ সাহা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ছি। তো আমি আমার ঘটনাতে চলে যাচ্ছি। অ্যান্ড ফার্স্টলি আই থ্যাংক রাসেল ভাই অ্যান্ড রেডিও ভর্তি অথরিটি ফর গিভিং মি দ্য অপরচুনিটি। আমরা ঘটনায় চলে যাই। Okay, I'm entering my Okay. story. It's the story of 1988 and 1989. This story is not happened with me. Okay, this all happened with my father, and I'm expressing them. So এই স্টোরির গল্পটা শুরু হচ্ছে 1988 এবং 89 সালের দিকে, যখন আমার মেজো ভাই জন্ম নেয়। এটা পিজি হসপিটালে যখন জন্ম নেয়, which is presently BSMMU. So my mother had to stay several months after the birth of my brother, as she had some complexities. তো আমার বাবা, he was busy with his activities in the village, so he could not accompany my mother. তো আমার বাবাকে মাঝে মাঝে আর কি মাকে দেখে যেতেন, মাসে একবার বা সপ্তাহে একবার, এভাবে আবার বাবা আমার মাকে দেখে যেতেন। তো অ্যাজ ইউজুয়াল একদিন আমার বাবা আমার মাকে দেখা করে আর কি আমাদের বাড়িতে ফিরছিলেন। এবং যেটা বলতে হবে, আমাদের বাড়িটা হচ্ছে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়। আর যেহেতু বাবা ঢাকা থেকে আর কি ওখানে যেতে হতো, তার মানে খুব বড় একটা লম্বা একটা পথ তাকে অতিক্রম করতে হতো। তো ওই সময় আমার ভাইয়ের জন্মের পরে ওই সময় আমার বাবার সাথে আমার বড় ভাই ছিল এবং তখন তার বয়স 10 বছর ছিল। তো ঢাকা থেকে যেহেতু গোপালগঞ্জ এমনি দূরত্ব অনেক বেশি, আবার ইন দ্যাট টাইম দ্য কমিউনিকেশন সিস্টেম ওয়াজ নট সো গুড অ্যাজ ইট ইজ নাও। তো ঢাকা থেকে গোপালগঞ্জ সদর পর্যন্ত যেতেই আমার বাবার অনেকটা সময় লেগে যায় এবং দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে যায় সদর পর্যন্ত যেতে। তো সদর থেকে আমাদের যে কোটালীপাড়া উপজেলায় যে আমাদের গ্রামটার নাম, সেটা হচ্ছে জামুলিয়া গ্রাম। সেখানে যেতে তো অনেক বড় একটা পথ পাড়ি দিতে হয় এবং পথটা অনেক বন্ধুর পথ ছিল এবং এখানে অনেক জঙ্গল ছিল, বাগান ছিল, অনেক নদী ছিল এবং এতগুলো পথ পাড়ি দিয়ে আর কি ওনার যেতে হয়। তো উনি একদিন এভাবে যাচ্ছিলেন আর কি ঢাকা থেকে, এবং যেতে যেতে অলরেডি সন্ধ্যা 7টা থেকে 8টা বেজে গেল। তো এটা রাতটা ছিল খুবই দুর্যোগপূর্ণ এবং এটা ছিল বর্ষাকাল, আবার ছিল আমাবস্যা রাত। এটা স্ট্রেজলিং, মানে গড়ি গড়ি বৃষ্টি পড়তেছিল। তো বাবা পথ চিনে আসাটাই খুব কষ্টকর ছিল, কারণ বৃষ্টি হচ্ছিল, কর্দমাক্ত পথ, আবার বাগানের মধ্য দিয়ে। আর যেহেতু ওই সময় 97-88 এর কাহিনী, 87-88 এর কাহিনী, তখন এলাকাগুলো অতটা আর কি জনবহুল ছিল না, প্রায় অনেক জায়গায় জঙ্গল ছিল। তো এইসব পথের মধ্যে দিয়ে বাবা পাড়ি দিয়ে যাচ্ছিলেন। তো অনেক কষ্ট হচ্ছিল আর কি, মাঝে মাঝে বিজলি চমকাচ্ছিল। ওই বিজলির যতটুকু আলো পাওয়া যায় বাবা সে পথটি, তো ততটুকু সাহায্য নিয়ে বাবা আর কি যাচ্ছিলেন। তো হ্যাঁ, যেতে 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 অনেক বিপদের সম্মুখীন হওয়ার স্বাভাবিক কথা, মানে যেহেতু ঘন জঙ্গলের পথ। তো বাবা হাঁটছিলেন এমন সময় বাবা একটা নদীর সামনে এসে উপস্থিত হলেন। আসলে ওখানে একটা নদী ছিল, যদিও দেয়ার অল্টারনেটিভ ওয়ে, বাট বাবা আর কি ওই পথটা ফলো না করে ওই বাই চান্স ওই পথ দিয়ে আসলেন। তো রাত তখন প্রায় বাঁচতে বাঁচতে প্রায় 12টা বেজে গেছে, এখন রাত। আর গ্রাম এলাকায় রাত 12টা মানে তো সেটা তো গভীর রাত্র। তখন বাবা তো অনেক বিপদে পড়লেন যে কিভাবে তখন এই নদী পার হবেন। নদীতে কেউ নাই, আবার অন্ধকার, আবার আমাবস্যা রাত, বৃষ্টি পড়তেছে, কিভাবে এই পথ পার হবেন। আবার একটা জঙ্গল এলাকা,
তা আবার সাথে 10 বছর বড় একটা ছেলে, তাহলে কিভাবে উনি এই নদীটা পার হবেন? আর যদি নদী না পার হতে পারেন, তাহলে ওই রাতটা কি বিপদের সম্মুখীন না ওনার হতে হবে, এটা ভেবে উনি খুবই চিন্তা করলেন। হঠাৎ উনি দেখতে পেলেন ওই নদীতে একটা নৌকা, একটা ডিঙি নৌকা। ওই রাত্র 12টার সময় একটা ডিঙি নৌকা, এবং আরো ভালো খেয়াল করে দেখতে পেলেন যে ডিঙি নৌকার উপর একটা বৃদ্ধ একটা লোক, 70 ঊর্ধ্ব একটা লোক, সে বসে আছে। আর শুধু একটা কুপি জ্বলতেছে। কুপি বলতে যেটা রাসেল ভাই আপনি বুঝবেন যে কেরোসিনের জলে একটা, এটা গ্রাম অঞ্চলে সাধারণত এটা ব্যবহৃত হয়। তো ওটা জ্বলতেছে, তো এত বৃষ্টি পড়তেছে, বাট কুপিটা নিভতেছে না। আবার ওই লোকটা 70 বছর বয়স্ক, এবং ওই ডিঙি নৌকায় আর কেউ নাই। সাধারণত যদি এটা জেলে নৌকাও হয়, তাহলে দেখা যাবে যে আরেকজন তার অ্যাসিস্ট্যান্ট থাকতো, বাট সেটাও নাই। আর সবচেয়ে বড় কথা, রাত 12টা একটা সময়, দুর্যোগপূর্ণ রাত, অমাবস্যা রাত, তখন তো মাছ ধরার নৌকারও থাকার কথা না, আরো বৃদ্ধ লোকটা একা। তো বাবা তো তখন ততটা বুঝতে পারেননি যে এটা কি আসলে কি ভয়ঙ্কর কিছু ছিল, বা এটা উনি কোথা থেকে আসলো। তো উনি স্বাভাবিকভাবেই তাকে জিজ্ঞেস করলেন, এই যে ভাই, আপনি কি আমাকে পার করে দেবেন? তখন লোকটা ইন এ ভেরি ডিফারেন্ট ভয়েস, এবং হাউ মাই ফাদার অনলি নিউ, ওকে, যে কিভাবে উনি সে কণ্ঠে বলছেন যে তোমাকে পার করার জন্যই তো আমি এখানে এসেছি। তো বাবাও তখন নর্মালি উনি উঠলেন এবং নৌকাটা পার হলেন, আর নদীটা পার হলেন। তো নদী পার হয়ে উনি ওদিকে গিয়ে তাকে কিছু টাকা পয়সা দিলেন, যে যেহেতু অনেক উপকার হয়েছে, এই উপকার আসলে টাকার বিনিময়ে যদিও শোধ করা যায় না, অ্যাজ ইউজুয়াল মাঝি ভেবে তাকে কিছু টাকা দিতে চাইলেন। তো উনি অস্বীকৃতি জানালেন, অনেক রিকোয়েস্ট করার পর উনি সেটা অ্যাকসেপ্ট করলেন না। তো বাবা কিছু না মানে উপায় না দেখে বাবা নেমে গেলেন, এবং নদীর যে ঢালু যে জায়গাটা সেটা ক্রস করে উনি উপরে উঠলেন। তখন উনি একটু সম্বিত ফিরে পেলেন যে আসলে রাত্র 12টা থেকে একটা এত দুর্যোগপূর্ণ রাত, অমাবস্যা রাত, বৃষ্টি পড়তেছে, এই এলাকা, এই নদীটা, এখানে এই লোকটা কিভাবে আসবে? And for general discretion, I am not revealing the place exactly where it happened. তো যারা শুনতেছেন, যারা ওই এলাকার আছেন, তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের কোটালীপাড়ার ওই জামুলিয়ার আশেপাশে অনেক নদী আছে, আপনারা বুঝতে পারবেন। তো বাবা তখন বুঝতে পারলেন যে আসলে তো এখানে তো এরকম তো আমার অ্যাসিস্ট্যান্স পাওয়ার কথা না, এখানে তো কোনো মাঝি থাকার কথা না। আবার মাঝির যে বর্ণনা, 70 বছর যে দৃশ্য, 70 বছর বয়স্ক, ওই রাত্রে একটা বৃদ্ধ লোক ওইখানে নৌকা বাচ্ছে। তো তখন বাবা একটু আসলে ভয় পেলেন, এবং তখন উনি পিছনের দিকে তাকালেন যে কি ব্যাপার, তাকে কিছু জিজ্ঞেস করবেন যে কোথা থেকে আসলেন। তো সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে ওই নদীতে তখন আর কোনো নৌকা ছিল না, কোনো নৌকা ছিল না, কোনো মাঝি নেই, কোনো কুপি নেই, কোনো কিচ্ছু নেই। বাবার যতদূর দৃষ্টি গেল, দুই দিকে, নদীর দুই দিকে, তো উনি দুই দিকেই উনি খেয়াল করলেন না, কোথাও কোনো নৌকা নেই। অথচ নৌকাটা পার হয়ে পারে নামা আর বাবার এটা বুঝতে পারা, এটার মধ্যে সময় ডিউরেশন অনলি 2 minutes or 3 minutes। এই 3 মিনিটের মধ্যে কিভাবে একটা মাঝে একটা নৌকা নিয়ে কত দূর পার হয়ে যে ডিসঅ্যাপিয়ার করবে, it was not actually possible. But my father couldn't understand anything. Then he was really very frightened the situation, and very frightening situation that was. So ওনার কিছুই, তখন উনি প্রচন্ড ভয় পেয়ে গেলেন, এবং বাকি যে পথটা, যে ওখান থেকে যে আমাদের গ্রামের যে বাড়িটা পর্যন্ত, সেটাও যদিও তখনও প্রায় 1 ঘন্টার পথ বাকি ছিল, তাও বাবা যে ওই 1 ঘন্টার পথ কিভাবে এবং কোন সেন্সে এবং কতটুকু সময় নিয়ে ফেললেন, বাবা সেটাও বুঝতে পারলেন না। রাসেল ভাই, ইট ওয়াজ মাই ফার্স্ট ইনসিডেন্স। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব, এবং আমাদের সাথে আমাদের যে প্রথম অতিথি আছেন তিনি আরো একটা ঘটনা বলবেন, সেটাও আরো একটা আমরা সেটা শুনবো। এবং তার আগে কিছু SMS পড়ে ফেলতে চাই। আমাদের সাথে রাশেদ SMS করেছেন ভোলা গভর্নমেন্ট কলেজ থেকে, এবং তিনি বলছেন যে একা ভূত FM শুনছি, খুব ভালো লাগছে। আমাদেরকে কবির SMS করেছেন জিঞ্জিরা থেকে, আমাদেরকে তিনি জানতে চেয়েছেন জিনটা কি খায়। আই হ্যাভ নো আইডিয়া, আসলে আমি জানি না যে কি খায় আমাদেরকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি সোহেল SMS করেছেন আমাদেরকে, জিসান SMS করেছেন আমাদেরকে, আবির ধানমন্ডি থেকে SMS করেছেন আমাদেরকে, ফাহিম উত্তরা থেকে SMS করেছেন আমাদেরকে, সানি 69 বোট বাজার থেকে, এবং তিনি বলছেন যে আজকের স্টোরিগুলো তিনি আশা করছেন যে অনেক হরেবল হবে, আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি দীপু, এবং তার কাছে ভূত FM খুব ভালো লাগছে। মোহাম্মদ আলামিন আমাদের SMS করেছেন, এবং তিনি আদমজি থেকে SMS করেছেন।
আমাদেরকে SMS করেছেন ঐশী চিটং থেকে, আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি রূপক পল্লবী থেকে, আমাদেরকে রাগদা SMS করেছেন আমাদেরকে সত্যজিৎ, এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি রিয়াজ, তিলোভা আমাদের SMS করেছেন চট্টগ্রাম থেকে, আকরাম SMS করেছেন আমাদেরকে SMS করেছেন নাসির সোমা চিটং থেকে, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শশী ময়মনসিং থেকে, এছাড়াও আমাদেরকে SMS করেছেন মোহাম্মদ MR বাবুর, আমাদেরকে SMS করেছেন এছাড়াও সামি, সাকিব এবং ললিতা রাজশাহী কলেজ থেকে আমাদের SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি কাজল, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি রাজন রাজশাহীতে, আরো একজন রাজন SMS করেছেন রাজশাহী থেকে, আর আগে যে রাজনের বললাম তার এটা প্রথম SMS। যাই হোক, আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের প্রথম অতিথির কাছে। আসসালামু আলাইকুম, ওয়ান্স অ্যাগেন ইশতি বলছি। এই ঘটনাটা হলো আপনার আমার খালাতো ভাইয়ের কাছ থেকে শোনা, আমার খালার ঘটনা। তো উনি খুব সিক ছিলেন, দেশে ছিলেন, তো উনি বেসিক্যালি ক্যান্সার পেশেন্ট ছিলেন। তো খুব মানে উনাকে বারে বারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আমার ভাইরা কানাডাতে, কিন্তু উনি যেতে যাচ্ছিলেন না। খুব জোর জবরদস্তি করার পরে ওনাকে নিয়ে গেলেন। তো নিয়ে যাওয়ার পরে তিন চার মাসের মতো ওরা একটা টাইম দিয়ে দিয়েছিল ডক্টররা, যে উনি হয়তো আর মানে এতটা টাইম বাঁচবেন, মানে ওরা একটা অ্যাজাম্পশন করতে পারে বেসিক্যালি ডক্টররা। তো এটা উনি যেদিন মারা যায়, তো তার 3 থেকে 4 ঘন্টা আগের ঘটনা সেটা বলছি আমি। সেটা হলো যে আমার খালাতো ভাইয়ের যে শ্বশুর আছেন, উনি ওই হসপিটালের ক্যান্টিনে বসে কফি খাচ্ছিলেন। তো 2জন লোক এসে বসলেন, এসে মানে যে উনি খেয়াল করেন আসলে সবাই একটু মন খারাপ ছিল, কারণ উনার রিলেটিভ অসুস্থ, দ্যাটস ওয়াই একটু মন খারাপ ছিল, মানে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তো বললো যে উনার ইংলিশে বললো যে আমরা কি এখানে বসতে পারি? তো উনি বললো যে হ্যাঁ বসেন। তো উনি জিজ্ঞেস করলো, ওই লোক দুইটা জিজ্ঞেস করলো যে আপনি এখানে কি করছেন? তো উনি বললেন যে তখন উনি চোখ তুলে তাকিয়ে বললেন যে আমার এরকম রিলেটিভ অসুস্থ, আমি মানে আমার খালাতো ভাইয়ের শ্বশুর বলছেন যে উনি আমার রিলেটিভ অসুস্থ, আমি এখানে আসছি ওনার জন্য। তো একটু মন খারাপ, স্বাভাবিক, মন খারাপ থাকাটাই স্বাভাবিক মানুষের। তো উনি বললেন যে আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমরা একটু দোয়া করতে চাই ওনার জন্য। দোয়া করতে চাই। তো আমি ওনাদের 2জন, মানে উনি যেভাবে, আমার খালাতো ভাই আমাকে যেভাবে বলেছেন, উনি কানাডায় থাকেন, কানাডা সিটিজেন। তো সেটা ছিল হলো যে 2জন লোক ছিলেন, একজনের পরনে ছিল লম্বা প্রায় 6 feet 2 or 3, সেম, আরেকজনের সেম হাইট প্রায়। তো একজনের পুরা সাদা জোব্বা পরা ছিল এবং সাদা দাড়ি, খুব নুরানি চেহারা, এবং আরেকজনের ছিল হলো কালো রঙের ড্রেস পরা, একদম ব্ল্যাক, মানে ওনার মানে ফুল ব্ল্যাক পরা ছিল ওনার। তো ওনারা ওই কথা বলার পরে আমার খালাতো ভাইকে যে বললো যে 2জন লোক তোমার আম্মার জন্য একটু দোয়া করতে চায়, তোমাদের কি কোনো অসুবিধা আছে কিনা? অবশ্য এটার কারণও ছিল, কারণটা তারা আসলে কোন ইয়াতে রিলিজিয়াস মানে ধর্মে বিশ্বাসী ছিল না আমার খালাতো ভাই। তারা জিজ্ঞেস করার কারণটা ছিল এটা, যে তারা ধর্মে বিশ্বাসী ছিল না। তো ওনার ফাদার বেসিক্যালি, ওনার ফাদারের কাছ থেকে এটা আসছে, ওনার ফাদার এরকম করতেন না, দ্যাটস ওয়াই। আর আমার নানা ছিলেন হাজি মানুষ, তো আমার খালাতো বেসিক্যালি ওরকম হওয়াটাই, একটু ধার্মিক ছিলেন, কিন্তু হাজবেন্ডের জন্য করতে পারতেন না। হাজবেন্ড তো হাজবেন্ডই, মানে একটু ট্রেডিশনাল ফ্যামিলির ওয়াইফ ছিলেন এবং ট্রেডিশনাল ফ্যামিলির মেয়ে, যেহেতু অন্যরকম ছিলেন। তো আপনার মনে করেন যে ওনারা আসলেন, জিজ্ঞেস করলেন যে বাবা তোমার মার জন্য 2জন লোক দোয়া করতে চায়, তো তুমি কি পারমিশন দিবা কিনা? বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন না। আসলে মানুষের মন তো এমনি সফট হয়ে যায়, তারপর শত হলে মা। তো আপনার উনি
ওনারা ওনাকে দেখলেন না, কিন্তু পর্দার আড়াল থেকে ওনার জন্য অনেক অনেক কিছু মানে দোয়া করলেন, উনি যেভাবে বলেছেন আমাকে। তো দোয়া করেছেন, দোয়া করার পরে এই ধরেন গিয়ে এইটা ঘটনাটা 12টার দিকের ঘটনা, ওনারা রাত্রে 12টার দিকের ঘটনা, ওনারা দোয়া করে চলে গেছেন। 11টা-12টা হবে। তো খালাম্মা আসলে আনকনসাস ছিলেন। তো আমার খালাতো ভাই ওই তার পাশে একটা বেড ছিল, ওই বেডে আপনার শুয়ে শুয়ে গেমস খেলছিল, মানে টাইম পাস করার জন্য গেমস খেলছিল। মনটাও ভালো না, তার মন ভালো ছিল না, তো তার তন্দ্রার মতো লেগে এসছে চোখটা। তো হঠাৎ করে তার সে বিপ শুনতে পাচ্ছেন, মানুষের যখন হার্টবিট বন্ধ হয়ে যায় তখন তো ওই মনিটর গুলো লাগানো, তখন এক বিপে চলে, একটা বিপ দেয়, একটা বিপে। তো ওই তখন তার মানে ঘুম ভেঙে গেছে, ওই তন্দ্রাটা কেটে গেছে, এবং সে ডাক্তারদেরকে কল করলো এবং বললো যে, ডাক্তাররা সবাই এসে বললো যে শি ইজ নো মোর। তো আসলে ওনাদের একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে, যে ওনারা এবার দেশে আসছিলেন, এবার ওনারা কুরবানিও দিয়েছেন। তো এই ঘটনাটা যখন উনি বলছিলেন, খুব আফসোস করে বলছিলেন। ওনারা কখনোই মানে বেসিক্যালি যেহেতু মানে ধর্মে বিশ্বাসী ছিল না, মানে আমার কাছে জিনিস অবাক লেগেছে সেটা হলো যে আপনার উনি বলছিলেন যে আল্লাহ আল্লাহ পাঠিয়েছে, মানে আজরাইলি আসছিলেন কিনা, আসলে আজরাইল আসছিলেন কিনা সেটা আমি বলতে পারছি না, বাট যেহেতু ওনার মনের মধ্যে একটা ক্ষোভ ছিল, মানে দুঃখ ছিল, আল্লাহ তো এক, অদ্বিতীয়, তো এই কারণে আপনার মনে করেন যে সে হয়তো তার শান্তির জন্যই দোয়া করতে হয়তো পাঠিয়েছিল। তো এটা আমার একটা স্টোরি ছিল। তো রাসেল ভাই, আমি কি আরেকটা বলতে পারবো? মানে জি জি, অবশ্যই অবশ্যই। আমি ছোট্ট করে বলছি, এটা আমি ফরিদপুরের ঘটনা বলছি। আমার দেশের বাড়ি ফরিদপুর। তো আমাদের বাড়িটা ছিল আমাদের ফ্যামিলির নামে, পালডাঙ্গি, এটা ডিগ্রিচর ইউনিয়নে। তো আমাদের মোটামুটি আমাদের বাড়ির নামেই, মানে আমাদের নামেই, আমাদের ফ্যামিলির নামেই ওই গ্রামের নাম। তো চাচার ইলেকশন, তা আমি আর আমার ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা একদম ছোটবেলার বন্ধু, বাট আমার থেকে সিনিয়র, মানে আমি ওর কাঁধে করে বড় হয়েছি, বাট খুব ক্লোজ আমরা দুজন। আমি আসলে ফার্স্ট যে ঘটনাটা বলেছিলাম দাদাজানের ঘটনা, আমি মাসুদের কথা বলেছি। তো মাসুদের কথা বলছি আমি, আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো ও আর আমি, আমাদের এই পাশে, মানে আমাদের বাড়িটা প্রায় 30 বিঘার উপরে ছিল। ইট ইজ মানে অনেক বড় বাড়ি, মানে এটা কল্পনা করা যায় না যে এত বড় বাড়ি। এখন যেহেতু পদ্মায় ভেঙে গেছে, এখন আমরা ফিল করি যে এটা কত বড় বাড়ি ছিল। তো ওই বাড়িতে আসলে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে আমার, আমি অন্য আরেক সময় পেলে বলবো। তো আমি ছোট্ট করে বলছি একটা, সেটা হলো যে মানে ইলেকশন টাইম, মানে ইউপি ইলেকশন, মানে ইউনিয়ন পরিষদের ইলেকশন। তো আমরা দিনের বেলা, দুপুর বেলায় আপনার কি বলে, দুপুর বেলায় আপনার কি বলে মাছ ধরেছি। মাছ ধরার পরে তো ইলেকশনের যেহেতু ক্যাম্পিং টাইম, তা আমাদের দুইজনের কাছেই খুব পাওয়ারফুল দুইটা টর্চ। তো আমরা একটু শহরে গিয়েছি, শহর থেকে ফেরার সময় তখন আসলে ট্রান্সপোর্ট ব্যবস্থা তেমন একটা ভালো ছিল না, রোড গুলো এতটা উন্নত ছিল না। তো শীতের দিন আমি মানে খুব হাই জ্যাকেট পরা, দুইজনই আমরা হাই জ্যাকেট পরা। তো খাওয়া দাওয়ার পর আমি আসলে ফ্যামিলির বড় ছেলে, তো আমার মানে আমাকে সবাই খুব আদর করে ফ্যামিলিতে। তো আমি বললাম যে মাছটা যেন, মানে মাছ ধরেছি যেটা, দুইটা মাছ, বড় বড় দুইটা মাছ, বললাম যে মাছটা যেন না ভাঙে, আস্ত ভাজবা এবং আস্ত রান্না করবা। তো আপনার আমরা ওই ব্যাক করেছি ইয়া থেকে, কি বলে, আমরা ওই ইয়া থেকে ব্যাক করেছি, আপনার শহর থেকে ব্যাক করে, তো ক্যাম্পিং করতে করতে আসছিলাম। তো আসার পরে বাস তখন বাজে রাত্র 11:30টার মতো, আমরা খেতে বসছি। তো আসলে শখ করে মাছ ধরতে ভাল লাগে, বাট মানে আমার কাছে আমি তেমন একটা মাছ প্রিয় না। তো আমার ফ্রেন্ড আমি বললাম যে তুই এটা আমার সাথে একটু শেয়ার কর। আমি খেলাম, আমি অর্ধেকের পরে ও আরেকটা, ওটা তো খেয়েছে, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, ও আরেকটা খেলো। তো আমরা ওই আসলে কি বলে, আমরা সিগারেট খাওয়ার জন্য বাইরে গিয়েছি। তো আপনার কি বলে, আমাদের নদী পাশে ছিল আমাদের একটা পুকুর, অনেক বড় পুকুর,
মানে পুকুর ছিল আমাদের, মানে আমাদের বাড়ির পাশে প্রায় 3-4টা 5টার মতো পুকুর ছিল আমাদের মানে ইয়ার ভিতরে। তো পিছনে ছিল আবার ইট খোলা যেটাকে বলে, ইটের ভাটা। তো পাশ দিয়ে যে রোডটা গেছে ওই রোডটা বেশি একটা ভালো না। এটা আমাদের এলাকার যে মুরব্বীরা সবাই বলেছেন যে পারতপক্ষে তোমরা কখনো ওই রোড দিয়ে রাত্রেবেলা যাবা না। কে শোনে কার কথা, তখন একদম ইয়াং। তো আমরা ওই হঠাৎ করে আমি সিগারেট ধরাতে যাব এমন টাইমে আমার ওই ফ্রেন্ডটা বললো যে মুরব্বী কেউ আসতেছে, ইট ইস দ্য ইলেকশন টাইম, তো এটা সিগারেট ধরাইস না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। 5 মিনিট গেল, তো আমরা দুজন কথা বলতেছি, অনেক ধরনের কথা বলতেছি। 5 মিনিট 10 মিনিট, তখন আমার কাছে কেন জানি একটু সন্দেহ মতো হলো যে ব্যাপার কি। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে ব্যাপার কি, 10 মিনিটে একটা লোকের কাছে আসতে পারতেছে না, এটা ইজ আনবিলিভেবল। তো আমার তখন একটু ভয় ভয় লাগছিল। তো আসলে আমরা তখন দুইজনই টর্চ মারছি ওইদিকে, অনেক পাওয়ারফুল টর্চ ছিল আমাদের দুজনের হাতেই অনেক। তো টর্চ মারার পরে যেটা দেখছি আমি সেটা হলো যে আসলে আপনারা বললে বিশ্বাস করবেন কিনা, সেটা হলো যে কালো রঙের একটা বিড়াল, জাস্ট লাইক মানে ডার্ক একদম কালো বিড়াল, এবং চোখ দুইটা জল করতেছে। বিড়ালের সাইজ অত বড় হয় এটা আমার জানা ছিল না বেসিক্যালি, মানে অনেক বড় একটা বিড়াল। জাস্ট আমাদের দিকে, মানে আমি যখন টর্চ মারছি জাস্ট আমাদের দিকে ঘাড় ঘুরে জাস্ট আমার দিকে তাকায় ছিল, মানে আমাদের দিকে তাকায় ছিল। তো আমার ফ্রেন্ড, মানে যেহেতু গ্রামের ছেলে, ও বুঝতে পারছে যে আমি ভয় পেয়েছি। তো আমি দৌড় দিতে যাব এমন টাইমে ও আমার হাত ধরে ফেলছে, যে কারণ ও জানে যে আমি যদি দৌড় দেই তাহলে আমি বেশি ভয় পাবো। এবং আমি তারপরে ও আমাকে বললো যে, মানে নর্মাল করলো, এবং নর্মাল করে বললো যে এটা কিছু না, জাস্ট আমাকে জিনিসটা কাটানোর জন্য বললো, যেটা কিছু না, টর্চটা অফ করে দিতে বললো। অফ করে আমাকে নিয়ে বাড়িতে পৌঁছায় দিল। তো আসলে মানে আমাদের গ্রামের অনেক ঘটনায় আসে। তো আমি আমার আরো অতিথিরা আছে এখানে, তো আমি আরো বলবো পরে। রাসেল ভাই, থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যাঁ, আমরা মনে হয় যে আপনাকে আরেকদিন আনতে হবে, এবং আরো একজন আপনার সঙ্গে আসার কথা ছিল যিনি আজকে আসতে পারেননি, আপনার একজন রিলেটিভ। তো নেক্সট উইকে দেখা যাক, যদি আমরা সুযোগ পাই বা আপনি যদি সময় পান, তাহলে আমরা আবার নেক্সট উইকে বাকি ঘটনাগুলো শুনবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি ওকে বলেছি, তো সে আপনার কথা বলেছে যে মানে আসলে সে একটু সিক এই কারণে। তো এটা ওর মায়ের ঘটনা ছিল। ওর মা যখন মারা যায়, ওর বাবা অনেক ছোটবেলায় মারা যায়। তো ও, আমার মনে হয় এটা যদি ওর মুখ থেকে শুনেন সেটা বেশি ভালো এটা হবে। বেটার হবে, জিনিস Okay. শুনতে ভালো লাগবে দর্শকদের, ঠিক আছে। লিসনারদের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। আমাদের সঙ্গেই থাকুন, এবং ইন দ্য মিন টাইম আপনারা আমাদের SMS করতে পারেন। SMS করার নিয়মটি হচ্ছে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেল করতে চান তার ইমেল অ্যাড্রেসটি আরো একবার জানিয়ে দিচ্ছি। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHOOTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ এখানে আপনার জীবনের সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। একটা ছোট বিরতির পরে ফিরে আসছি আবারও। স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Hood FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, ঘড়িতে সময় রাত 1:30। আমি রাসেল আছি সাথে, এবং আমাদের অতিথিরা আমার সঙ্গে রয়েছেন, সেই সাথে রয়েছেন আপনারা। এবং শীতের এই রাতটা জমজমাট হয়ে উঠছে একের পর এক দারুণ দারুণ সব ঘটনায়, এবং আশা করছি আপনারা সবাই উপভোগ করছেন এবং আমাদের সঙ্গেই থাকবেন এবং সঙ্গেই আছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, এবং যিনি গত সপ্তাহে এসেছিলেন, কিন্তু গত সপ্তাহের এপিসোডটা একটু অন্যরকম ছিল, স্পেশাল একটা এপিসোড ছিল যেখানে অংশ নিয়েছিলেন মেয়েরা। সুতরাং তিনি স্টুডিওতে এসেও ঘটনা শেয়ার করতে পারেননি, কিন্তু তিনি সেদিন তার আপনার নামটাকে একটু শুনি। আমার নাম মুন্না। রাইট, মুন্না ভাই, সেদিন আপনার ওয়াইফ সেদিন ঘটনা শেয়ার করে গেছেন, এবং আপনি বলেছিলেন যে তাদের বাসায়, অর্থাৎ আপনি আপনার শ্বশুর বাড়িতেই অনেক কিছু ফিল করেছেন
রাইট। কি ধরনের, মানে কোন একটা দিনের কথা বলেন যেদিন আপনি আসলে প্রচন্ড রকমের ভয় পেয়েছিলেন? কখনো কিছু কি দেখেছেন সামনাসামনি? হ্যাঁ, আমি অনেক কিছুই করছি, Okay. অনুভব করতে পারছি। তো যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। মুন্না বলছি, আজিমপুর থেকে আসছি। আমি একদিন আহ, বাসায় ছিলাম। তো বেসিক্যালি আমি বাসাটার একটু বর্ণনা দিয়ে নিই। ওখানে আমার শাশুড়ি বাসায় একাই থাকেন। আর আমার যারা আছেন অন্যান্য, মানে আমার বড় শালী, ছোট শালী, তারা বাইরে ঢাকায় থাকেন, আমার ওয়াইফ ঢাকায় থাকেন। আর হচ্ছে আমার ছোট একটা শালা আছে, সে শহরে থেকে পড়াশোনা করে। তো উনি বাসায় একা থাকেন এবং স্কুলে শিক্ষকতা করেন। বাসায় 3টা রুম আছে, পাশাপাশি পাকঘর আছে। তো সবগুলো রুমই খালি থাকে, উনি একটা রুমে থাকেন, নিজে রান্না বান্না করে খাওয়া দাওয়া করেন। আমরা যখন যাই তখন সাধারণত হয়তো রুমে লোকজন হয় আর কি। তো আমি একদিন ছিলাম এবং আমার ওয়াইফ ছিল আর আমার শাশুড়ি ছিল। রান্নাঘরে রান্না হচ্ছে, আমি টিভি দেখতেছিলাম। সেখান থেকে একটা সময় আমি রান্নাঘরের দিকে যাই। তো আমি ওখানে গেছি, যে বসলাম। ওখানে আবার ডাইনিং টেবিল আছে, চেয়ার টেয়ার আছে, আমি ওখানে বসে আছি, আমার শাশুড়ি রান্না করতেছে, আমার ওয়াইফও ছিল ওখানে। তো আমি রান্নাঘরের দরজা দিয়ে হঠাৎ করে, এটা আমি না শুধু, আমরা 3জনই লক্ষ্য করলাম যে এক পাশ দিয়ে কেউ একজন ঢুকলো, আরেক পাশ দিয়ে বের হয়ে গেল। তো আমার ওয়াইফ এবং শাশুড়ি দুজনেই বলতেছে, কে কে? তা আমি বললাম কিছু না, মানে আমি বিষয়টা ওভারলুক করার চেষ্টা করলাম, এজন্য যে তারা হয়তো ভয় পেতে পারে। এজন্য আমি বললাম যে না, আসলে তেমন কিছু না। কিন্তু তারা বললো যে না, কিছু একটা তো এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে গেল। তো পরবর্তী আমার শাশুড়ি যেটা আমাকে বললো, যে উনি যখন একা থাকেন তখন উনি এরকম প্রায় অনেক কিছু দেখতে পান এবং আসলে উনি অনেক ভয়ও পান, যেহেতু উনি একা একা বাসায় থাকেন। অথবা দেখা গেছে যে রাতের বেলা দরজা নক হচ্ছে, কিংবা উনি দেখতেছেন যে এই রুম থেকে ওই রুমে কেউ একজন হেঁটে চলে যাচ্ছে। এবং সবচেয়ে আরেকটা মজার ব্যাপার, যেটা মানে আমার কাছে খুবই ভয়ঙ্করই মনে হয়েছে, আবার একটু মজাও লাগলো, যে আমার ওয়াইফ পড়াশোনা করতেন পাশের একটা রুমে। তখন আমার শ্বশুর জীবিত ছিলেন, এখন অবশ্য উনি দুনিয়াতে নেই। তো আমার ওয়াইফ পড়াশোনা করতেন সেখানে একটা পাশের রুমে। আর এ পাশ থেকে আমার শাশুড়ি বা শ্বশুর যারা এখানে পাশে ছিলেন, তারা শুনতেন যে ও পড়তেছে। আমি যদি পড়া কখনো বন্ধ করতো, যেটা আমার শাশুড়ির কাছে আমার শোনা, ওনারা এখান থেকে বলতেন যে ঘুমাইছে কিনা, বা যেন না ঘুমাই, ডাক দিলে ওখান থেকে আবার জবাবও আসতো। তো আমার ওয়াইফ ঢাকায় চলে আসে, অনেকদিন হয়ে গেছে, বা সে ওখান থেকে পরবর্তীতে স্কুলে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করছে বাইরের একটা শহরে। তো আমার শাশুড়ি স্টিল এখনো শুনেন, যে মাঝে মাঝে উনি শুনতে পান যে ওই রুমে আমার ওয়াইফ এখনো পড়তেছে, গুনগুন করে পড়াশোনা করতেছে। তো এটা যখন উনি শুনেন, উনি দেখতে যান যে আসলে ওখানে কি হচ্ছে। উনি দরজা পর্যন্ত যান শোনার জন্য, কিন্তু দরজা খোলার পরে আর কোনো শব্দ উনি পান না। রাসেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাবো, তবে তার আগে বেশ কিছু SMS রয়েছে, সেই SMS গুলো পড়ে ফেলতে চাই। ফয়সাল আমাদের SMS করেছেন ঈশ্বরগঞ্জ থেকে, এবং তার কাছে আজকের ঘটনাগুলো ভাল লাগছে সেটা তিনি জানিয়েছেন। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি তাহিয়া মিরপুর থেকে, এছাড়াও সোহেল আমাদের SMS করেছেন বাড্ডা থেকে, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শান্ত, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি শান্ত তেজগাঁ থেকে আমাদের SMS করেছেন। রুবেল আমাদের SMS করেছেন আমাদেরকে ফয়সাল। আচ্ছা, ফয়সাল অনেকগুলো SMS করেছেন, ইনফ্যাক্ট এই জন্য বারবার আসছে আমাদেরকে। এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি ঈশানা, এছাড়াও আমাদেরকে মাহিন SMS করেছেন সুজন চাঁপাইনবাবগঞ্জ থেকে, আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি অদিতি, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মনজুর রহমান এবং বিশাল, তিনি হচ্ছে কাজীপাড়া রাজশাহী থেকে। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মামুন, আমাদেরকে তসলিমা SMS করেছেন উজ্জ্বল ফ্রম ঢাকা। এছাড়া আমাদেরকে সিমকি SMS করেছেন তানিয়া, ইমরোজ সহ আরো অনেকে। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। হ্যালো লিসেনার্স, আমি রাকিব বলছি। আর ধন্যবাদ রাসেল ভাই আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি।
তো ঘটনাটি ছিল একটা মেডিকেল কলেজের। তো এটা আমার একটা ফ্রেন্ডের থেকে শোনা যাবে। তো ওর এই ঘটনাটা মানে আমাকে বলেছিল আমি বুথে আসবো, তো আমাকে জানালো আর কি আমি যেন বলি। তো আমি শুরু করছি। মেডিকেল কলেজের নামটা আমি বলবো না স্পেসিফিক ভাবে, ও আমাকে বলতে মানা করেছিল। তো মেডিকেল কলেজে ওর একটা মানে কোনো একটা বিভাগীয় শহরের মেডিকেল কলেজ বা এরকম খুব নাম করা একটা মেডিকেল কলেজ। জি রাইট। সো তো মানে ওর একটা কাজিন ছিল, তো কাজিন ইন্টার্নি করতো এই মেডিকেল কলেজে। তো ইন্টার্নি মানে একদিন ঠিক 7টা কি 8টা বাজে, তো তখন উনি কাজ করতেছিলেন, হাতে কিছু কাজ ছিল ওগুলো করতেছিল। এন্ড দেন মানে ওনার একটু বোর লাগলো আর কি। তো বোরনেসটা কাটানোর জন্য উনি একটু উঠে একটু ওয়ার্ড গুলা ঘুরতেছে আর কি, মেডিকেলের ওয়ার্ড ছিল, তো ওয়ার্ড গুলা ঘুরতেছে। তো হঠাৎ একটা ওয়ার্ডে গেল, 7 নম্বর ওয়ার্ড। তো 7 নম্বর ওয়ার্ডে সে ফিল করলো যে তাকে পাশ দিয়ে কেউ ইশারা করে ডাকছে। তো উনি তাকালেন এবং তাকানোর পরে দেখতেছে যে একটা পেশেন্ট মানে ডাকতেছে। তো ভাই একটু এদিকে আসেন এভাবে বলতেছে। তো উনি পেশেন্টটাকে সিরিয়াস মনে করে গেল। তো উনি একটা জিনিস খেয়াল করলো যে পেশেন্টের যে মানে সারা শরীরে কিন্তু ব্যান্ডেজ লাগানো ছিল, আর আরেকটা ব্যান্ডেজ লাগানো ছিল। তো উনি আরেকটা জিনিস খেয়াল করলো যেটা ওনার থেকে অনেক অস্বাভাবিক লাগছে, যে মানে ওই ওয়ার্ডে যতগুলো বেড ছিল, তো সব বেডেই মানে মোটামুটি ভাবে মানে ডিস্টেন্সে ছিল মানে 1-2 হাত প্রত্যেকটা বেডে, কিন্তু যেই পেশেন্টটা ওনাকে ডাকছে সেই পেশেন্টের বেড ছিল একদম সেপারেট, মানে অনেক ডিস্টেন্সটা অনেক দূরে, একদম কোনার দিকে। তো ওই পেশেন্টের কাছে গেল এবং বলল যে আপনার কোনো প্রবলেম হলে বলতে পারেন। তো পেশেন্টটা বলে দেন, না আমি এমনি কথা বলার লোক পাচ্ছি না, সো আমি আপনাকে ডাক দিলাম একটু কথা বলবো। তো ওনারা কথা বলতেছে, আড্ডায় জমে গেছে। তো এমন পর্যায়ে বললো আপনার এই অবস্থা কেন, আপনি কেন ভর্তি হইলেন? তো বলতেছে যে আসলে না আমি ছিনতাইকারীর হাতে পড়ছিলাম, তো ছিনতাইকারী আমার গুলি মারলো, তো গুলি মারার কারণে আমি মানে আমার সবকিছু নিয়ে চলে গেল, তো আমি এই কারণে আর কি এখানে ভর্তি হলাম। তো এমন সময় দেখলো কি মানে ওই আমার ফ্রেন্ডের যে কাজিন ছিল, তো ওই কাজিনটা দেখলো যে ওনার ডান হাত থেকে মানে রক্ত চুপসিয়ে পড়ছে আর কি। তো ব্যান্ডেজ মানে পুরো ভিজে যাচ্ছে, টাটকা রক্ত উনি দেখতে পাচ্ছেন। দেখার পরে বলতেছে আপনি তো অনেক সিরিয়াস একটা মানে পেশেন্ট, তো আপনাকে যেহেতু মানে এরকম মানে রাখা হয়েছে, তো আপনি একটু দাঁড়ান, আমি একটু ডাক্তারকে ডেকে আনি। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে যান আপনি। তো ইন ডিউটি যে ডক্টর ছিল, তো ওনাকে উনি কল করলো, বললো স্যার আপনি কই আছেন? আমি অমুক জায়গায় আছি। তো ডাক্তারের কাছে গেল এবং বললো যে অমুক ওয়ার্ডে 8 নম্বর বেডে এরকম একটা পেশেন্ট সিরিয়াস অবস্থায় আছে, তো আপনি একটু চলেন স্যার আমার সাথে। তো গেল, কিন্তু মানে ওই যখন এই কথাটা বললো, ইন ডিউটি থাকা ডক্টরটা বললো যে অমুক বেডে এত নম্বর ওয়ার্ডে তো রোগী থাকার কথা না, আপনি হয়তো বা তন্দ্রা ভুল দেখতে পারেন, এরকম কিছু একটা গেস করলো উনি। তো আমার যে ফ্রেন্ডের কাজিন ছিল, তো বললেন না স্যার আমি সিরিয়াসলি দেখছি, আপনি চলেন আমার সাথে, পেশেন্টটা অনেক সিরিয়াস। তো ইন্ডিউটি ডক্টর আচ্ছা কি গেল, যাওয়ার পরে সিস্টারকে নিয়ে গেল, সর্বমোট 3 জন। তো গেল, যাওয়ার পরে দেখতেছে যে আসলে কেউ নাই ওখানে, আর অ্যাকচুয়ালি যে মানে কেউ নাই। আর ওখানে একটা জিনিস মানে লক্ষ্য করলেন যিনি মানে যেটা, তো ওখানে যে ব্যান্ডেজ উনি দেখছিল যে টাটকা রক্ত পড়তেছে চুপসায়া, তো ওই রক্তটা মানে ব্যান্ডেজ ছিল, ব্যান্ডেজের উপরে রক্ত ছিল, কিন্তু রক্তটা অনেক আগে শুকিয়েছে, মানে 2-3 দিন আগে এরকম হবে, মানে 2-3 দিন গেস করা হয়েছে আর কি, মানে শুকাইছে, শুকনো রক্ত দেখলে হয়তো বা বোঝা যায় এরকম আর কি, কিছু একটা সামথিং। আর মানে শুকনো দেখছে এবং মানে বলছে যে কি ব্যাপার, এখানে তো থাকার কথা, উনি তো হয়তোবা কোনো কাজে গেছে, এমন কিছু একটা হতে পারে, হয়তোবা কাজে গেছে। তো এখন ডাক্তার বলছে আচ্ছা ঠিক আছে আপনি এই কথাটা কাউকে বললেন না, আমি সবকিছু বুঝতে পারছি, আর এটা কারোর সাথে ডিসকাসও করেন না, যারা এখানে আছে বা কর্মরত থাকে মানে আছে যারা, তাদের সাথে কারোর সাথে ডিসকাস করবেন না। তো বলছে না আমি তো দেখলাম, কিন্তু জিনিসটা অস্বাভাবিক লাগছে, তো এটাই। আর ডাক্তার বলছে যে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে সব ঘটনা পরে খুলে বলবো, আপনি এটা আপাতত কারোর সাথে মানে ডিসকাস করেন না। তো রাসেল ভাই, এটাই ছিল আমার মানে একটা ফ্রেন্ডের স্টোরি। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো একটা ছোট বিরতি।